চলো, লেটো স্টার্ট। তোমাদের কাছে কোশ্চেন তো আছে সবার কাছে নাকি? কোশ্চেন আছে তো? না না, বলছি কোশ্চেন আছে তো? হ্যাঁ ব্যাস, তাহলে কোনো অসুবিধা নেই। বলছে প্রথম কোশ্চেন দেখো, বলছে হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ওয়ার নট আ পার্ট অফ এ সিটাডেল, অর্থাৎ দুর্গ, ইন হরপ্পান কালচার। বেশ, ঠিক আছে, অসুবিধা কিছু নেই, সে যা হবে হবে। আমার কাছে তো এই মুহূর্তে পিডিএফটা নেই। তোদের কাছে ইন্ডেক্স করা আছে, দেখ যে পিডিএফটা দেওয়া আছে ওখানে ইন্ডেক্সে দেখ অ্যানসিয়েন্ট হিস্ট্রি কোথায় আছে, প্রথমের দিকেই থাকবে হয়তো। ঠিক আছে, আচ্ছা দেখ, তাহলে বলছে সিটাডেল মানে হচ্ছে দুর্গ। এই দুর্গের কোনটা ফিচার ছিল না অ্যাকচুয়ালি? হ্যাঁ, দুর্গের ফিচার এদের মধ্যে কোনটা ছিল না? তো অ্যান্সারটা আগে হচ্ছে বলে দিই, যেটা হচ্ছে কি না, রেসিডেন্সিয়াল বিল্ডিং ফর মাসেস। মাস কথাটার মানে কি, মাসের জায়গায় না দেয়া থাকতে পারে, এখানে কমন পিপলও দেয়া থাকতে পারে। কি দেয়া থাকতে পারে? কমন পিপল। অর্থাৎ একটা কথা মনে রাখবি, যে হরপ্পা মহেঞ্জোদারো যে সভ্যতাটা রয়েছে বা হরপ্পান যে আর্কিটেকচার রয়েছে, সেখানে সিটাডেলে মানে দুর্গে সবসময় কারা থাকতো না, সেটা হচ্ছে রিচ পার্সনরা। কারা থাকতো? রিচ পার্সনস। ঠিক আছে, রিচ পার্সনসরা থাকতো। তাহলে অপশনে যদি দেয় যে রিচ পার্সনরা সিটাডেলে থাকতো, হ্যাঁ, সেটা কি ট্রু অর ফলস? তাহলে হবে ট্রু। ওকে, মনে থাকবে কি মনে থাকবে না? বেশ। আচ্ছা, এই যে ধর মাসেদের জন্য যে বিল্ড গুলো করা হতো বা বিল্ডিং গুলো ছিল, বিল্ডিং ফর মাসেস আমি এইটুকু বলছি, বা বিল্ডিং ফর কমন পিপল, এগুলো কিরকম ধরনের ছিল? ঠিক আছে, না এগুলো হচ্ছে লার্জলি অফ বার্নড ব্রিক্স, লার্জলি, হ্যাঁ, মেড অফ বার্নড ব্রিক্স। ওকে, হ্যাঁ, এই কমন পিপলের হাউসগুলো হচ্ছে বার্নড ব্রিক্স, অর্থাৎ যে পোড়া ইট সেগুলো তৈরি থাকতো আর কি। হ্যাঁ, এই ধরনের স্টেটমেন্ট ওরিয়েন্টেড কোশ্চেন কিন্তু আসবে ভাই। বেশ দাদা, এরপরে ইম্পর্টেন্ট কি আছে? না এরপরে হচ্ছে তোমরা আমাকে বলো, হরপ্পান যে কালচারটা, এটা কিরকম কালচার, মানে কিরকম, মানে এটা হরপ্পান কালচারকে কে ইনভেড করেছিল, কে বা ডিসকভার করেছিল কে, সেটা আমাকে বলো। বা হুইচ ওয়াজ দ্য ফার্স্ট সাইট দ্যাট ওয়াজ ডিসকভার্ড। না হরপ্পান সভ্যতা হচ্ছে প্রথম, ওয়াজ দ্য ফার্স্ট সাইট টু বি ডিসকভার্ড। ওকে, ওয়াজ দ্য ফার্স্ট সাইট টু বি ডিসকভার্ড। এবার তোমরা আমাকে বলো, এটা করেছিল কে? ওয়াজ দ্য ফার্স্ট সাইট টু বি ডিসকভার্ড, এই যে ডিসকভারিটা, এটা করেছিল কে? না, দয়ারাম সোহানি। দয়ারাম সাহানি। যা যা বলছি প্রত্যেকটা থেকে কোশ্চেন আসবে। কত সালে করে? 1921 সালে করে। ঠিক আছে, দয়ারাম সাহানি 1921 সালে হরপ্পা ডিসকভার করেন। মনে থাকবে কি মনে থাকবে না? আচ্ছা, তোমাদেরকে যদি বলা হয় যে হরপ্পান যে কালচারটা ছিল, বা হরপ্পান, সব থেকে ইম্পর্টেন্ট আমি এখানে লিখিয়ে দিচ্ছি, হরপ্পান যে সিভিলাইজেশনটা ছিল, সিভিলাইজেশন, এই হরপ্পান সিভিলাইজেশন কিরকম শেপ ছিল তার, কেউ বলতে পারবে? হরপ্পান সিভিলাইজেশনের শেপ কিরকম ছিল? ট্রায়াঙ্গুলার। ওকে, যা যা বলছি সমস্ত হচ্ছে এসএসসি তে এবং রেলওয়েতে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। হরপ্পান সিভিলাইজেশন ছিল আমাদের কিরকম? ট্রায়াঙ্গুলার শেপের। ঠিক আছে, এবং এটা ছিল হরপ্পান সিভিলাইজেশন যেটা ছিল, এটা ছিল লার্জেস্ট সিভিলাইজেশন, লার্জেস্ট সিভিলাইজেশন। এবার দাদা, সেটা পরের কথা, ওটা আমি পরে আসছি। সিভিলাইজেশন, লার্জেস্ট সিভিলাইজেশন, এই যে লার্জেস্ট সিভিলাইজেশন ছিল এইটা, হুম, কার কার মধ্যে তুলনা করা হচ্ছে লার্জেস্ট? না অ্যামংস্ট বা অ্যামং ইজিপশিয়ান, বা ইজিপ্ট লিখে দিচ্ছি এখানে, আর একটা হচ্ছে মেসোপটেমিয়া। তুলনাটা কার সাথে করছি? ইজিপ্টের সাথে আর মেসোপটেমিয়ার সাথে। মনে থাকবে কি মনে থাকবে না? তাহলে হরপ্পান সিভিলাইজেশন সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। দয়ারাম সাহানি ডিসকভার করে 1921 সালে করে, এটা ছিল প্রথম সাইট যেটা ডিসকভার করা হয়েছিল। দ্বিতীয় সাইটটা হচ্ছে মহেঞ্জোদারো,
ঠিক আছে? এখানে যে সিটাডেল গুলো ছিল সেগুলো ছিল রিচ পার্সনদের জন্য, অর্থাৎ যারা ধনী ব্যক্তি ছিল তাদের জন্য। যেগুলো রেসিডুয়াল বিল্ডিং ছিল এগুলো ছিল কমন পিপলদের জন্য। হুম? রেসিডুয়াল নট এ পার্ট অফ, এই যে রেসিডুয়াল বিল্ডিং যেটা ছিল সেটা সিটাডেলের পার্ট ছিল না, এটা ছিল তার নিচে থাকতো, সিটাডেলের থেকে বাইরে থাকতো, সেটা ছিল কমন পিপলদের জন্য। কমন পিপলদের যে ঘরগুলো ছিল সেগুলো মানে লার্জলি মেড অফ বার্ন্ট ব্রিক্স, অর্থাৎ পোড়া ইটের তৈরি থাকতো। এবং হরপ্পান সিভিলাইজেশনের যে শেপটা ছিল সেটা ছিল ট্রায়াঙ্গুলার, এবং এটি ছিল লার্জেস্ট সিভিলাইজেশন কার কার মধ্যে, এই তিনটে সিভিলাইজেশনই সব থেকে নাম করেছিল তখন, ইজিপশিয়ান, মেসোপটেমিয়ান এবং ইজিপশিয়ান যে সভ্যতা রয়েছে তাদের মধ্যে থেকে এটা ছিল লার্জেস্ট। ঠিক আছে? হুম। এবার তোমাদেরকে আরেকটা প্রশ্ন যেটা সব থেকে ইম্পর্টেন্ট, এর এক্সপানশনটা পরে পরীক্ষায় কি পড়ে, এক্সপানশন অফ হরপ্পা, একদম সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, এটা পিএসসি থেকে শুরু করে সমস্ত, যে কোথা থেকে কোথায় পর্যন্ত বিস্তৃত ছিল। হরপ্পাকে আমি মাঝখানে লিখলাম নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট। নর্থে মনে রাখবে মান্দা বলে একটা জায়গা আছে, কি নাম, মান্দা, আমি সব লিখেই দেবো, মান্দা। কোথায় সেটা, না ইন জম্মু, নট কাশ্মীর। মান্দা ইন জম্মু উত্তরে, পূর্বে আলমগীর ইন ইউপি অর্থাৎ উত্তরপ্রদেশ, পশ্চিমে সুক্তাগেন্ডর, এটা কোথায় অবস্থিত দাদা, না ইন বালুচিস্তান। কোশ্চেন অ্যান্সার পড়াচ্ছি। হ্যাঁ, হ্যাঁ বলো। তুই একটা কাজ কর না, তুই যেটা বলছি আপাতত গোটাটা রেকর্ড থাকবে তো, হ্যাঁ, অসুবিধা কিছু হবে না। তুই পারছে না হরপ্পা বলতে, মান্দা ইন জম্মু যেটা হচ্ছে নর্থে, উপরের দিকটা নর্থ, তো এটা তো নর্থ, তাই না? এটা হচ্ছে ইস্ট, ইস্টে হচ্ছে আমার আলমগীরপুর ইন ইউপি, বা আলমগীর ইন ইউপি। হুম, আলমগীরের পরে পুর লিখে দে, আলমগীরপুর ইন ইউপি। ওয়েস্টে হচ্ছে আমার সুক্তাগেন্ডর ইন বালুচিস্তান, এবং সাউথে হচ্ছে মালভন, জায়গাটার নাম হচ্ছে মালভন। এটা কোথায়, না ইন সাউথ গুজরাট, সাউথ গুজরাট। এবার তোমাদের পরীক্ষায় অনেক রকম ভাবে কোশ্চেন দিতে পারে, যে পূর্বে কত দূর, উত্তরে কত দূর, হ্যাঁ না কত দূর, তরে কত দূর, তোমরা এখান থেকে লিখতে পারবে। এবার তোমাদেরকে বাবু একটা প্রসঙ্গ উল্লেখ্য একটা কথা বলি, খুব মন দিয়ে শুনবে, যেটা হচ্ছে কি, এই যে ধরো হরপ্পান সিভিলাইজেশন বলো বা মহেঞ্জোদারো সিভিলাইজেশন যেটাই বলছো তোমরা, এই যে খোঁড়াখুড়ি করছে, হ্যাঁ, দয়ারাম সাহানি করুক বা আমি করি বা তুমি করো, যেই করো, এটা একটা ডিপার্টমেন্টের আন্ডারে হয়, সেই ডিপার্টমেন্টটার নাম কি, হ্যাঁ সেটাকে ইংরেজিতে কি বলে, আর্কিওলজিক্যাল, হ্যাঁ, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, এটাকে ছোট ফর্মে বলা হয় এএসআই। প্রেজেন্টে, প্রেজেন্টে এর যে হেডকোয়ার্টার সেটা কোথায় বলতে পারবে, নিউ দিল্লি। আচ্ছা, এর যে চিফ রয়েছে তার নাম কি, সেটা তোমাদের বাড়ির কাজ, হোমওয়ার্ক। প্রেজেন্ট চিফ কে আছে এটা তোমাদের বাড়ির কাজ। এবার আমি বলি এটা তৈরি হয় কবে, এটা এস্টাবলিশড হয়, ইএসটিডি বলে লিখছি, ইএসটিডি হয়েছিল 1861 সালে। ঠিক আছে? 1861 সালে মানে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া তৈরি হয়। কে করে, সাউথের নাম হচ্ছে মালভন ইন সাউথ গুজরাট। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, এটা কে করেছিল বাবা বল আরেকবার, আলেকজান্ডার কালিমহাম, আলেকজান্ডার কানিংহাম। ঠিক আছে, আলেকজান্ডার কানিংহাম। তাহলে আমি বললাম কি, যে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 1861 সালে প্রতিষ্ঠা হয়, তার প্রতিষ্ঠা করেছিলেন কে, আলেকজান্ডার কানিংহাম। এটা সবাই বলতে পারবে। এরপরে তোমরা বলো, এই সময় ভারতের ভাইসরয় কে ছিল, লর্ড ক্যানিং, লর্ডটা যোগ করতে হবে,
হ্যাঁ, লর্ড ক্যানিং 1861 সালে। ঠিক আছে, তাহলে কত কি এখান থেকে আমরা জানতে পারলাম, বুঝতে পেরেছো? কত কি এখান থেকে জানা গেল? এরকম করেই পড়তে হবে, নাহলে মনে থাকবে না। চলো নেক্সট কোশ্চেনের দিকে এগুই। বলছে ডিউরিং হুইচ অফ দ্য ফলোইং ডিউরিং হুইচ অফ দ্য ফলোইং পিরিয়ড অস্ট্রিচেস, হ্যাঁ, ওয়ার ফাউন্ড ইন ইন্ডিয়া। এটা হচ্ছে আমাদের অস্ট্রেলিচিক পাওয়া গেছিল, এটা হচ্ছে প্যালিওলিথিক যুগে, এটা প্রাণী আর কি। হ্যাঁ, এবার দাদা প্যালিওলিথিক এসছে, তাহলে আমাদের তোমাদের জানতে হবে কটা ভাগে ভাগ করা হয়। দেখো আমাদের যুগকে প্রধানত তিনটে ভাগে ভাগ করছি আমরা, কি কি? একটা হচ্ছে প্যালিওলিথিক, হুম, একটা হচ্ছে মেসোলিথিক, হ্যাঁ, আর একটা হচ্ছে নিওলিথিক। নিও কথাটার মানে হচ্ছে নতুন, নিউ। মেসো কথাটার মানে হচ্ছে মিডিল। আর প্যালে কথাটার মানে হচ্ছে, প্যালেও কথাটার মানে হচ্ছে ওল্ড। ঠিক আছে, সেখান থেকে আসছে। এবার তোমাদেরকে এদের মধ্যে অনেক কিছুই জানতে হবে, এবার দেখতে থাকো, এদের টাইম পিরিয়ডটাকে জানতে হবে তোমাদেরকে। দুটো শূন্য, তিনটে শূন্য, এত থেকে প্রায় 10,000 বিফোর ক্রাইস্ট অব্দি। ফার্স্ট কি বললাম? টাইম পিরিয়ড। ঠিক আছে, প্যালিওলিথিকের। তাহলে মেসোলিথিকের কত দাদা? 10,000 থেকে 6,000, 6,000 বিসিই। দেখো 1-2 বছর এদিক ওদিক হতে পারে, 100-200 এদিক ওদিক অনেক জায়গাতেই লেখা থাকবে, আমি তোমাদের রাউন্ড অ্যাপ্রক্সিমেট বলছি, যেটা ইউপিএসসি নেয়। 6,000 থেকে 1,000 বিসিই, এটা পুরোপুরি ইউপিএসসি ডেটা থেকে বলছি আমি তোমাদের। ঠিক আছে, বেশ দাদা, বুঝলাম। এই প্যালিওলিথিক যুগটা মানে যে ইয়েটা রয়েছে সেটাকে বলা হয় ওল্ড স্টোন এজ। কি বলে? ওল্ড স্টোন এজ। না, 5 লাখ, নট 50,000। হুম, ওল্ড স্টোন এজ, এটাকে বলা হয় লেট অর মিডল স্টোন এজ। আর বারবার লিখবো না স্টোন এজটা। আর এটাকে বলা হয় নিউ স্টোন এজ। 1,000, 1,000, 1,000। ঠিক আছে, এরপরে তোমাদেরকে জানতে হবে সব থেকে ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে প্রত্যেকটা সময়ে স্টোন টুলস গুলো কি কি ছিল, কি ছিল? স্টোন টুলস। দেখো যখন, সত্যি কথা বলতে কি, যখন থেকে লোক আর কি শিকার করে খেত, তো প্রত্যেকেই তো হান্টিং হচ্ছে এদের প্রত্যেকটার ক্ষেত্রেই হচ্ছে ধরো কমন। এরা যখন হান্ট করবে, এদের তো কিছু অস্ত্র শস্ত্রের দরকার, প্রথমে তো হাতে করে শিকার করতে গিয়ে মারা যাবে, তাই না? তো স্টোনের যে টাইপ সেটা কিরকম ছিল আগে জানো? এটা ছিল রাফ, ক্রুড, হ্যাঁ, বিগ, অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট আনপলিশড। কি বললাম? রাফ ছিল, ক্রুড ছিল, বিগ, আনপলিশড। কোথায়? না প্যালিওলিথিকে। তখন লোক নতুন নতুন অস্ত্র বানাতে শিখেছে। এই মেসোলিথিকে এটা ইমপ্রুভড হতে শুরু করলো, ইমপ্রুভড পলিশ স্টোন, ইমপ্রুভড, নট কমপ্লিটলি। ঠিক আছে, পলিশ স্টোন টুলস। এবার তার সাথে সাথে এক্সাম্পল, এক্সাম্পল একটা এখানে নিতে পারো, সাচ অ্যাজ, না না, সাচ অ্যাজ না বলে এক্সাম্পল তোমরা পরে নেবে, তোমরা এখানে আগে লেখো টুলস, সাচ অ্যাজ, যেটাকে এক কথায় বলা হয় মাইক্রোলিথস। মাইক্রোলিথস, তাহলে মাইক্রোলিথস এর যে ইউসেজ সেটা কোথায় দেখতে পাওয়া যায়? আমরা মেসোলিথিকে দেখতে পাই। আচ্ছা, এরপরে যদি আমরা বলি যে এটা একবারে নিওলিথিকে কি না একদম পলিশড, পলিশড অ্যান্ড পিকড বা প্যাক, প্যাক তো নয়, পিক তো নয়, প্যাকড মানে হচ্ছে কম্প্যাক্ট, কম্প্যাক্ট স্টোন টুলস, স্টোন টুল, হ্যাঁ, এগুলো ইউজ করতো। এবং তার সাথে সাথে অ্যালং উইথ, অ্যালং উইথ নিডলস, মানে ছুঁচের ব্যবহার জানতো। ঠিক আছে, স্ক্র্যাপার, যেটা দিয়ে ঘষাঘষি করে, তাদের ব্যবহার জানতো। তো এইগুলো তোমরা একটুখানি মাথায় রেখো, হ্যাঁ। এরপরে তোমাদেরকে এই তিনটে সম্পর্কে আর কি জানতে হবে, আমি দেখো তিনটে স্টোন এজকে একসাথে পড়িয়ে দিচ্ছি একটা কোশ্চেনে, ঠিক আছে, যাতে বারবার না আর ঘাঁটাতে হয়। আচ্ছা,
এখানে তোমরা রেখে রাখবে নো নলেজ অফ এগ্রিকালচার, নো নলেজ, NEDGE, হ্যাঁ, নো নলেজ অফ এগ্রিকালচার, অর্থাৎ হ্যাঁ প্যালিওলিথিকে কোনো এগ্রিকালচারের নলেজ তাদের ছিল না। এবং আরেকটা সব থেকে ইম্পর্টেন্ট যেটা এর পয়েন্ট, সেটা হচ্ছে একদম লাস্টের দিকে, মানে একদম ল্যাটার, দে দে নো অ্যাবাউট, নো হাউ টু ইউজ ফায়ার। তোমাদের পরীক্ষায় বারবার প্রশ্ন আসে, বুঝলে তো, এটা নিয়ে প্রচুর গন্ডগোল আছে। আমি তোমাদেরকে বলি শোনো, যে আগুনের ব্যবহার মানুষ কোথায় শেখে, না সেটা হচ্ছে প্যালিওলিথিকের শেষের দিকে, মেসোলিথিকের প্রথমে। ঠিক আছে, মানে তোমাকে যদি বলা হয় যে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, আমি এখানেই লিখে দিচ্ছি যে নো নলেজ অ্যাবাউট অফ এগ্রিকালচার, লেটার দে নো হাউ টু ইউজ ফায়ার। ঠিক আছে, এটা হলো, এটা হচ্ছে প্যালিওলিথিকে। মেসোলিথিকে বিগ্যান টু ইউজ কন্ট্রোলড ফায়ার, বিগ্যান টু ইউজ কন্ট্রোলড ফায়ার। অনেকের ক্ষেত্রে এটা কনফিউজিং হয়, আমার নিজের ক্ষেত্রেই হতো এটা আগে যখন আমি পড়তাম আর কি, যে কখন তারা আগুনের ব্যবহার শেখে। আগুনের ব্যবহার যেটা কন্ট্রোলড ফায়ার, সেটা কিন্তু তারা শিখেছিল কখন, না মেসোলিথিকে, অর্থাৎ মাঝের যে যুগটা। ঠিক আছে, আর আর এগ্রিকালচার সম্পর্কেও আস্তে আস্তে জানতে শেখে, এখানে ইম্পর্টেন্ট নয়। আর নিওলিথিকে আমরা কি জানতে পারি, না নলেজ অফ এগ্রিকালচার অ্যান্ড পটারি, নলেজ কমপ্লিট একদম, হ্যাঁ, আস্তে আস্তেই তো মানুষ শেখে। না নলেজ অফ এগ্রিকালচার অ্যান্ড পটারি, হ্যাঁ হ্যাঁ পটারি, মানে বাসনপত্র যে ব্যাপারগুলো থাকে আর কি। ঠিক আছে, এটা যেন মনে থাকে। এরপরে আরেকটা যেটা ইম্পর্টেন্ট টপিক, ল্যাঙ্গুয়েজ। কি বললাম, ল্যাঙ্গুয়েজ। দেখো প্যালিওলিথিকে নো কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ, কোনো আমাদের মতো এই যে আমরা ভাষা বলছি, হ্যাঁ, কোনো ল্যাঙ্গুয়েজের সেরকম কিন্তু কোনো ব্যাপার এখানে ছিল না, নো কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ। বেশিরভাগ ক্ষেত্রে যেটা ছিল, কি ইউজ করতো কি দ্বারা, না সাউন্ড আর জেস্চার, মানে সাউন্ড বলতে পারো, হ্যাঁ, বা জেস্চার বলতে পারো, সাউন্ড জেস্চার এগুলোর ব্যবহার করতো। আস্তে আস্তে কোনটা, কে কোনটা? আমি বললাম লেটার, প্যালিওলিথিকের শেষের দিকে তারা কি করে, ইউজের ব্যবহার জানতে শুরু করে। আচ্ছা, এরপরে হচ্ছে যে বিগান টু ইউজ লিটিল বিট অফ ডেভেলপড ল্যাঙ্গুয়েজ। এখানে তারা কি করে, না লিটিল বিট অফ, লিটিল বিট মানে একদম অল্প, ডেভেলপ ল্যাঙ্গুয়েজের ব্যবহার কিন্তু এখানে শিখতে থাকে, ডেভেলপড ল্যাঙ্গুয়েজ। আর নিউলিথিকে কমপ্লেক্স, মানে আস্তে আস্তে কথা বলতে শেখে আর কি, কমপ্লেক্স অ্যান্ড ডেভেলপড ল্যাঙ্গুয়েজ। এবং তারা কি করতে থাকে, স্ক্রিপচার যেগুলো থাকে আর কি আমাদের, হ্যাঁ ডেভেলপড, ডেভেলপ ডেভেলপডই তো হয় ল্যাঙ্গুয়েজ, কমপ্লেক্স ডেভেলপড ল্যাঙ্গুয়েজ। তোমাদেরকে ডাইরেক্টলি 2019 সালের যেটা পরে পরীক্ষা হলো রেলওয়েতে, বলছে যে কোন যুগেতে তারা স্ক্রিপচার ইউজ করতে শুরু করেছিল, মানে স্ক্রিপচার মানে তারা ল্যাঙ্গুয়েজ ইউজ করতে শুরু করেছিল। তোমাদের অ্যান্সার হবে কি, নিওলিথিক। তো এই হচ্ছে তোমাদের সবকটা যুগের হচ্ছে মোটামুটি একটা বৈশিষ্ট্য আমি তোমাদের বলে দিলাম। ঠিক আছে, এর বাইরে আর কিছু জানতে হবে না আপাতত। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং টাইপ অফ হাউস রিমেন্স ওয়ার ফাউন্ড ইন মেহেরগড় সাইট অফ হরপ্পান সিভিলাইজেশন। এটা একটাই পরে পরীক্ষায়, মানে এইটাই দিয়েছে বারবার, যেটা দেখলাম সেটা হচ্ছে স্কোয়ার অর রেক্ট্যাঙ্গুলার, আর কিছু দেয়নি। ঠিক আছে, এই একটা কোশ্চেনই বারবার এসেছে। হুম, ইন হুইচ অ্যামং দ্য ফলোইং পিরিয়ড ক্যাটাল হাইউক ওয়াজ ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস সাইট। না এটা হচ্ছে নিওলিথিক যুগে, এটা মনে রাখিস, হ্যাঁ, মানে এই কোশ্চেন গুলো আর কি, মানে কি বলতো, এগুলো হচ্ছে এমন এমন স্ট্র্যাটেজিকের কোশ্চেন, এগুলো জেনারেলি পাওয়া যায় না, হ্যাঁ, মনে রাখিস, এগুলো থেকে বলার তেমন কিছু নেই। লাস্ট, লাস্ট কোথায় গেল, এটা তো হলো নাকি, এরপরে হুইচ অফ দ্য ফলোইং সিটিজ এক্সিবিটেড ইন দ্য ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন। আচ্ছা বেশ, ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের মধ্যে কোনটা পরে এক্সিস্টেড, বলো অ্যান্সার বলো।
আর কিছু পড়ে না, এদের মধ্যে একটাও পড়ে না, হরপ্পাটাই পড়ে। ঠিক আছে, আচ্ছা হরপ্পা। এরপরে তোমাদের একটা কথা বলি, হ্যাঁ, দুটো কোশ্চেন এখান থেকে বলে রাখি। এবার তোমরা বলবে হয়তো দাদা পাগলামি করছে, কিন্তু এটা দরকার। হ্যাঁ, যদি বলে আফটার ইন্ডিপেন্ডেন্স, কে কত কোথায় খুঁজে পাবি দেখা, আফটার ইন্ডিপেন্ডেন্স হু এক্সকাভেটেড হরপ্পা? এটার একটা অ্যান্সার দেবে আমাকে, এটা তোমরা ভাবতে থাকো। আর একটা কোশ্চেনের নর্মালি, যেটা হচ্ছে দ্য সেকেন্ড সাইট, আমি এখানেই লিখে দিচ্ছি, দ্য সেকেন্ড সাইট ওয়াজ টু বি ডিসকভার্ড ওয়াজ মহেঞ্জোদারো। এটা এখানে বলে দেওয়া উচিত ছিল আগেরটাতে, ওই জন্যই এখানে বলে দিলাম মহেঞ্জোদারো ইন 1922 বাই রাখাল দাস বন্দ্যোপাধ্যায়। বল এবার, এটা অল্প বিস্তর সবাই জানিস, এই অ্যান্সারটা আমাকে দে তো। বলছে আফটার ইন্ডিপেন্ডেন্স হু এক্সকাভেটেড হরপ্পা, কে বলতে পারবি? না, মোহাম্মদ রফিক মুঘল, নাম লিখে রাখ, মোহাম্মদ রফিক মুঘল। এবং এক্সকাভেটেড করেছিল মানে খুব নাম কামিয়েছিল আর কি এই ভদ্রলোক, ঠিক আছে, মোহাম্মদ রফিক মুঘল। কত সালে না 1966 সালে, ঠিক আছে। এবং এই ভদ্রলোক কিন্তু ইন্ডিয়ার লোক ছিলেন না, ইনি ছিলেন পাকিস্তান আর্কিওলজিক্যাল সার্ভে লোক। তাহলে আর্কিওলজিক্যাল সার্ভে অফ পাকিস্তান থেকে এসেছিলেন, ঠিক আছে, আর্কিওলজিক্যাল সার্ভে অফ পাকিস্তান। মনে থাকবে তাহলে কোন পাকিস্তানি বা কোন বিদেশি যদি বলা হয় যে ভারতে ইয়ে করেছিল, এক্সকাভেট করেছিল আর কি, যে হরপ্পাকে আফটার ইন্ডিপেন্ডেন্স, তাহলেও হবে অ্যান্সার কি হবে, মোহাম্মদ রফিক মুঘল। কত সালে করে? 1966 সালে করে। মনে থাকবে কি মনে থাকবে না সবার? এগুবো, চলো এবার তোমাদের শুরু হয়ে গেল কি মিডিল। চলো প্রথম কোশ্চেন বলো। করতে থাক, এখন প্রচুর কিছু জানতে হবে, অনেক বাকি। ডিউরিং, কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইয়ার্স ডিড কুতুবুদ্দিন আইবক রুল? বলো। কেন বাকিগুলো হবে না কেন? বাকিগুলো হবে না কেন? বললে কোথায় স্বর্ণদ্বীপ, কোথায় গেল? বললে বাকিগুলো হবে না কেন, 1320-তে কি করেছিল বল, 1290 থেকে 96 কেন হলো না? তাহলে পড়াশোনা কিরকম হচ্ছে বুঝতে পারছিস? 1206 থেকে 1210 তাই হলো, আমি তা তো উত্তর তো এখন দেবো না। আমাকে আগে বলতো, এই কুতুবুদ্দিন আইবক কোথাকার লোক ছিল? কে ছিল, কে পরিচয় কি? কার? কমান্ডার লিগি, কমান্ডার অফ মোহাম্মদ ঘড়ি, তাই তো? ঠিক আছে, এই একটা পয়েন্ট তোরা বলতে পেরেছিস, আমি খুব খুশি হয়েছি। তাহলে 1206 থেকে 1210, কুতুবুদ্দিন আইবক সম্পর্কে এবার বলতে থাক, ঝাপা ঝাপ বলতে থাক। ফাউন্ডার অফ দিল্লি সালতানাত, আগে বল, বোকা বোকা কথা। দিল্লি সালতানাত, ফাউন্ডার অফ দিল্লি সালতানাত, দিল্লি সালতানাতের মধ্যে আবার কোনটা? স্লেভ ডাইনেস্টি, তাই তো? স্লেভ ডাইনেস্টি, স্লেভ ডাইনেস্টি আর এক নাম মামলুক ডাইনেস্টি, ঠিক আছে, স্লেভ ডাইনেস্টি বা মামলুক ডাইনেস্টি, ঠিক আছে। এরপরে তোমরা আমাকে বলতে থাকো এরকম ইম্পর্টেন্ট কি আছে কুতুবুদ্দিন আইবক সম্পর্কে।
টাইটেল গুলো বলতে থাকো। টাইটেলস তাই হোক। লাক বক্স ওটা নিজে থেকে নিয়েছিল। মালিক, সিপাহা সালার, এই দুটো টাইটেল নিজে থেকে নেওয়া। টেকেন বাই হিম লিখে দিলাম, টেকেন বাই হিমসেলফ। আর লোকে ওকে একটা টাইটেল দিয়েছিল, তার নাম কি লাক বক্স। কেন না যেখানেই যেত প্রচুর পরিমাণে দান করতো। ভেরি গুড। ঠিক আছে, এরপরে এই যে কুতুবুদ্দিন আইবক রয়েছে, ভদ্রলোক রয়েছে, এ তো স্লেভ ডাইনেস্টি প্রতিষ্ঠা করলো, সবই ঠিক আছে। এবার আমাকে বলো, এ দুটো মহান কাজ করে গেছে আর কি, এখনো পর্যন্ত রয়েছে। কুতুব মিনার, কুতুব মিনার শুরু করেছিল, আর আড়াই দিন কা ঝোপড়া। আড়াই দিন কা ঝোপড়া। কুতুব মিনার কোথায় করে? দিল্লিতে। আর আড়াই দিন কা ঝোপড়া রাজস্থানে, আজমের। ঠিক আছে। আচ্ছা, এবার আমাকে বলো যে কুতুব মিনার কার উদ্দেশ্য করেছিল কুতুবউদ্দিন? কুতুব উদ্দিন বখতিয়ার কাকি, তাই তো? বখতিয়ার কাকি। আর আড়াই দিন কা ঝোপড়া ছিল খাজা মঈনুদ্দিন চিশতি বা শেখ মঈনুদ্দিন চিশতি। একদম। ফার্স্ট মস্ক ইন দিল্লি সালতানাত। ফার্স্ট মস্ক ইন দিল্লি সালতানাত কে এস্টাবলিশ করে? কুতুবউদ্দিন আইবক। কি নাম? কুয়াতুল উল ইসলাম। হয়ে গেল। ঠিক আছে, বেশ দাদা, এর ক্যাপিটাল কোথায় ছিল? পিটিয়ে দেবো একদম, কাবুলে। লাহোর। কাবুলে কোথায় পাবি তুই? ঠিক আছে, ঠিক আছে, এতগুলো তোমরা কুতুবুদ্দিন আইবক সম্পর্কে বললে, এবার মোহাম্মদ ঘড়ি সম্পর্কে বলো তো বাপ। বলো, এবার মোহাম্মদ ঘড়ি সম্পর্কে বলো। মোহাম্মদ ঘড়ি স্লেভ ছিল কুতুবুদ্দিন আইবকের? তুই তো নাম উজ্জ্বল করে দিবি। মোহাম্মদ ঘড়ি স্লেভ ছিল। মোহাম্মদ ঘড়ি যে 5 বার অ্যাটাক করেছিল সেটা আমাকে বল। 5 বার অ্যাটাক করেছিল ভারতে, কত কত সালে এবং কবে কবে? 1175, 1178, 1191, 1192, 1194। কোনো প্রয়োজন নেই, জন্ম যেটা ইম্পর্টেন্ট সেটা মনে রাখতেই হবে, কিচ্ছু করার নেই। ঠিক আছে। 1175 সালে যে লড়াইটা হয় সেটা হচ্ছে মুলতান। মুলতান। ঠিক আছে। এই মুলতানের যে রাজা ছিল তার নাম কি ছিল? মুলরাজ ফার্স্ট। অনেক বলেছিস, এবার আমাকে বলতে দে। মুলরাজ ফার্স্ট। 1178-এর যেটা ছিল সেটা হচ্ছে ব্যাটেল অফ মাউন্ট আবু। এই মাউন্ট আবুতে যে রাজস্থান, এটা কোথায় ছিল? না, মাউন্ট আবু যে জায়গাটা ছিল সেটা ছিল রাজস্থানে। ঠিক আছে। এবং এখানকার যে রাজাটা ছিল তার নাম কি? রাজা ভীমদেব সেন সেকেন্ড। রাজা ভীম দেব সেন সেকেন্ড। 1191 হচ্ছে ব্যাটেল অফ তারাইন ফার্স্ট, তাই তো? ব্যাটেল অফ, হ্যাঁ, তারাইন ফার্স্ট ভার্সেস পৃথ্বীরাজ চৌহান, তাই তো? আর এটা হচ্ছে ব্যাটেল অফ তারাইন সেকেন্ড ভার্সেস পৃথ্বীরাজ চৌহান। ওকে। 1194 কার সাথে হয়? ব্যাটেল অফ চন্দাওয়ার। এটা বহুবার পরীক্ষায় এসছে। ব্যাটেল অফ চন্দাওয়ার ভার্সেস জয়চাঁদ। জয়চাঁদ কোথাকার রাজা ছিল? না, কিং অফ কন্নৌজ।
যেটা ছিল পৃথ্বীরাজ চৌহানের শ্বশুর। ঠিক আছে, যাই হোক, ওটা আলাদা, মেদিনীর সাথে এবার যুদ্ধ করেছিল নাকি যে। আচ্ছা, মুলরাজ, মুলরাজ ফার্স্ট যেটা ছিল। আচ্ছা, এবার তোমাদের জানতে হবে মোহাম্মদ ঘুরি এই প্রত্যেকটা লড়াইয়ে জিতেছিল না হেরেছিল। দেখো, 75-এরটায় জিতেছিল, 78-এরটায় হেরে যায়, 91-এরটাতে আবার হারে, 92-এরটায় জেতে, 94-এরটাতেও জেতে। মনে থাকবে কি মনে থাকবে না, এইভাবে স্ট্র্যাটেজিক্যালি পড়তে হবে, নালে নালে জিন্দেগিতে মুখস্থ হবে না। ঠিক আছে। আর এ কোথা থেকে বিলং করতো না, এও আফগানিস্তান থেকেই বিলং করতো, এও আফগানিস্তান থেকেই বিলং করতো। নেক্সট, হু অ্যামং দ্য ফলোইং অ্যাপয়েন্টেড আজিজ কুমার বা খুন্নার, সরি খুম্মার, এ ওয়াইন ডিস্টিলার টু হাই অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট? বলো। আমি যদি বলি জোনা খান, মোহাম্মদ বিন তুগলকে অ্যাপয়েন্ট করেছিল। এর অরিজিনাল নাম কি? যৌনা খান, পাগলা রাজা বলা হয়, ভেরি গুড, যৌনা খান। ঠিক আছে। আচ্ছা, বাকিগুলো একটুখানি জেনে নেওয়া যাক। জালাল উদ্দিন খিলজি, এ কে ছিল? ফাউন্ডার অফ খিলজি ডাইনেস্টি, তোদের কি হবে রে? ফাউন্ডার অফ খিলজি ডাইনেস্টি, কত সাল থেকে কত সাল পর্যন্ত? 1290 থেকে 1320 খিলজি ডাইনেস্টি ছিল, শর্টেস্ট ডাইনেস্টি ইন দিল্লি সালতানাত, শর্টেস্ট ডাইনেস্টি ইন দিল্লি সালতানাত। ওকে, শর্টেস্ট ডাইনেস্টি। আচ্ছা, যাই হোক, এটা ছিল কি জালালউদ্দিন ফিরোজ খিলজি বা জালালউদ্দিন খিলজি, একই নাম। ফিরোজ শাহ তুগলক, এ কে ছিল? বা এর একটা ইম্পর্টেন্স আমাকে আপাতত বলো, একটাই বলো। এর ম্যাক্সিমাম নাম্বার অফ, তোমাদের কোশ্চেন পরে ম্যাক্সিমাম নাম্বার অফ স্লেভ, ম্যাক্সিমাম নাম্বার অফ স্লেভস ইন দিল্লি সালতানাত কার আমলে ছিল? না, সেটা ছিল ফিরোজ শাহ তুগলকের আমলে। আর একটা কোশ্চেন পরে যে ম্যাক্সিমাম নাম্বার অফ সোলজার কার আমলে ছিল? সেটা হবে আলাউদ্দিন খিলজির আমলে। ঠিক আছে, যেটা হচ্ছে খিলজি ডাইনেস্টি, যে ছিল জালালউদ্দিন ফিরোজ খিলজির ভাইপো। ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি বলি আলাউদ্দিন খিলজি সম্পর্কে দু চারটে জিনিস এখানে আরেকটুখানি বলে দিই, হ্যাঁ, ইম্পর্টেন্ট রয়েছে। এই যে আলাউদ্দিন খিলজি সম্পর্কে একটা রিলেটেড কোশ্চেন, যেটা হচ্ছে তোমরা ওই আমার যে নোট দেওয়া আছে ওখান থেকে পেয়ে যাবে তোমরা, হ্যাঁ। এর একটা স্লেভ ছিল যার নাম কি ছিল? মালিক কাফুর, তাই তো? মালিক কাফুর, হ্যাঁ, মালিক কাফুর। এবার এই যে মালিক কাফুর, হ্যাঁ, এ এর সাথে ইম্পর্টেন্ট একটা কোশ্চেন হচ্ছে কি, কোহিনূরের ইতিহাসটা এর সাথে রিলেটেড। আমাদের যে কোহিনূর ডায়মন্ডটা রয়েছে তার ইতিহাসটা এর সাথে রিলেটেড। এ কোথায় যায় মালিক কাফুর? না, দেখো তোমাদেরকে একটা গল্প বলি এখানে আর কি। যদি বলা হয় যে সাউথ ইন্ডিয়া যেটা রয়েছে সেইখানে কোন রাজা ইনভেট করতে সক্ষম হয়েছিল, ইনভেশন করতে সক্ষম হয়েছিল, সে কে? না, ইনভেট করতে সক্ষম হয় সে হচ্ছে আলাউদ্দিন খিলজি। আলাউদ্দিন খিলজি, এছাড়া আর কেউ হয় নাই। ঠিক আছে, বাকিরা সবাই হয় মৈত্রতা, নয় এই নীতি, নয় ও নীতি চালিয়েছে। যদি কেউ অরিজিনালি ইনভেট করে থাকে সেটা হচ্ছে আলাউদ্দিন খিলজি, মনে থাকবে। দিল্লি সালতানাতের আন্ডারে এনেছিল একমাত্র। তো মালিক কাপুরকে পাঠানো হয়েছিল সাউথ ইন্ডিয়ায়। সে যায় কোথায়? না ওয়ারেঙ্গেলে। ওয়ারেঙ্গেলের যে কিং, ঠিক আছে, ওয়ারেঙ্গেলের কিং তার নাম কি? ওয়ারেঙ্গেল কোথায়? এটা না তেলেঙ্গানা, হ্যাঁ বাবারা, তেলেঙ্গানা, এখন প্রেজেন্টে তেলেঙ্গানা। তার যে কিং প্রতাপ রুদ্র দেবা, কি নাম? প্রতাপ রুদ্র দেবা, একে হারায়। ঠিক আছে, হারানোর পর অনেক জায়গায় 1309 লেখা আছে, অনেক জায়গায় 1310 লেখা আছে। ঠিক আছে,
এই দুটো সালের মধ্যে কনফিউশন আছে। আমি আমি বলবো তোমরা 1310 করো, ঠিক আছে? এই 1310 সালেই কোহিনূর হীরাটা, কোহিনূর ডায়মন্ড যেটা, ওটা এনে দিয়েছিল কাকে? আলাউদ্দিন খিলজিকে। মানে প্রতাপরুদ্র দেব হেরে যাওয়ার পর কোহিনূর ডায়মন্ড দিয়ে দিয়েছিল কাকে? মালিক কাফুরকে। মালিক কাফুর কাকে দেয়? আলাউদ্দিন খিলজিকে। ঠিক আছে? এরপরে এরপরে হ্যাঁ, জানি আমি। এরপরে তোমাদেরকে একটা কথা বলা হয়, কিংশিপ যা যা ইম্পর্টেন্ট রয়েছে মোটামুটি আর কি হাতের কাছে সেগুলো বলে দিচ্ছি। হ্যাজ নো কিনশিপ, এই যে উক্তিটা এটা কার? এটা ছিল আলাউদ্দিন খিলজির। আলাউদ্দিন খিলজির। এক্ষুনি একটু পরেই দেখবি গুলিয়ে দেবো, তখন দেখবি মাথা খারাপ হয়ে যাবে। আলাউদ্দিন খিলজির ছেলে, কিংশিপ হ্যাজ নো কিনশিপ। ওকে, এটা যেন মনে থাকে। হুম। আচ্ছা, তোমরা সবাই তো একটা সিনেমা দেখেছো নাকি, পদ্মাবত? ঠিক আছে, যাই হোক, রানী পদ্মাবতী, রানী পদ্মাবতী যে সিনেমাটা বা লেখাটা আর কি, যাই হোক, এটা কার লেখা এবং কার আমলে লেখা হয়? তোমরা জানো কি যে রানী পদ্মাবতী কার ওয়াইফ ছিল বলতো? রাজা রতন দেব, রাজা রাজা রতন সেন, চিত্তোরের, চিত্তোরের রানী, চিত্তোরের আর কি রাজা বা রানী এরা ছিলেন আর কি। তো রানী পদ্মাবতীর যে গল্পটা, এটা লিখেছিল কে? হুম, মালিক মোহাম্মদ জাইসি। হুম, মালিক মোহাম্মদ জাইসি, এনার লেখা। হ্যাঁ, এবং এইটা যেটা লেখা হচ্ছে, এটা লেখা হচ্ছে কখন? না, সুরি ডাইনেস্টিতে। সুরি ডাইনেস্টিতে। এই সুরি ডাইনেস্টির টাইম পিরিয়ডটা একটুখানি মনে রাখ আপাতত, পরে আমরা পড়বো। 1540 থেকে 1555। আর আপাতত এই কোশ্চেনটা দেখে আমি আর ঘাটাচ্ছি না, এগুলাম। হু কম্পোজড তাবাক্ক ই নাসিরি ইন দ্য দিল্লি সালতানাত? বলো। তার থেকে বড় কথা, এটা কোন ভাষায় লেখা? এটা হচ্ছে পার্সিয়ান লেখা, অর্থাৎ পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা। আমাকে বলতে দে, আমি একে একে সবই বলে দেবো। তাবাকাক ইনাশিরি, এটা পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা। এটা লেখা হয়েছিল মিনাজ উজ সিরাজের দ্বারা। ঠিক আছে? ইনি একজন পার্সিয়ান রাইটার ছিলেন। ওকে, ইনি ম্যামলুক ডাইনেস্টি রুলারের আমলে কাজ করতেন, অর্থাৎ স্লেভ ডাইনেস্টি রুলার যেটা আর কি। হ্যাঁ, লাস্টের দিকে আমি লিখে দিচ্ছি, হি রোট ইট বলতে, এই যে তাবাকাক ই নাসিরি কার আমলে লেখা, এটা পরে পরীক্ষায় অনেক জায়গায় কার জন্য লিখেছিল বা কার আমলে লেখা। ফর নাসির উদ্দিন মাহমুদ শাহ, নাসির উদ্দিন মোহাম্মদ শাহ, নাসির উদ্দিন মোহাম্মদ শাহের জন্য ইনি লিখেছিলেন। কত সালের দিকে? না, ইন 1260। এবার তোরা বলতে পারবি না যে নাসির উদ্দিন মোহাম্মদ শাহ কোন ডাইনেস্টি রুলার ছিল, বল দেখিনি। স্লেভ ডাইনেস্টি রুলার ছিল, স্লেভ অর মেমলুক ডাইনেস্টি রুলার। ঠিক আছে, স্লেভ অর মেমলুক ডাইনেস্টির রুলার ছিলেন ইনি। মনে থাকবে কি মনে থাকবে না? এটা পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা, নাসির উদ্দিন মেহমুদ শাহের আমলে লেখা, 1260 লেখা, এবং নাসির উদ্দিন মেহমুদ শাহ ছিল স্লেভ ডাইনেস্টির রুলার। তাহলে এটা অবশ্যই, এই লোকটাও কোথাকার লোক ছিল? স্লেভ ডাইনেস্টির টাইমের লোক ছিল, মিনারুদ সিরাজ। এরপরে তোমাদের অপশনে রয়েছে হাসান নিজামি, এর সম্পর্কে কিছু জানতে চাও? এ কার আমলে ছিল জানো, হাসান নিজামি? না, কুতুব উদ্দিন আইবকের আমলে। কুতুব উদ্দিন আইবকের আমলে। এও পার্সিয়ান রাইটার ছিল, তাই একটা পার্সিয়ান অথার ছিল। এ লিখেছিল কি না, তাজ উল মাসির, তাজ উল মাসির। এই তাজুল মাসির লেখা কার? না, সেটা হচ্ছে হাসান নিজামি। কোন ল্যাঙ্গুয়েজে? পার্সিয়ান। পরীক্ষার হলে আসবে এগুলো ভাই, পড়ে যা। ঠিক আছে, এটা অফিসিয়াল হিস্ট্রি অফ দিল্লি সালতানাত। আচ্ছা, এরপরে একটা নাম লেখা রয়েছে আমির খুসরো, কিছু বলো কার আমলে ছিল? আমির খুসরো।
আচ্ছা, আমি যদি বলি আমির খুসরো ছিল, হ্যাঁ ঠিক আছে, আলাউদ্দিন খিলজি নাম বলে, ভেরি গুড, আলাউদ্দিন খিলজি এর টাইম পিরিয়ডে ছিল। এর লেখা একটা, একে কি বলতো আলাউদ্দিন খিলজি? তোতায়ে, প্যারট অফ ইন্ডিয়া, হিন্দুস্তানের তোতা পাখি। এই নামগুলো দেওয়া কার? আলাউদ্দিন খিলজির দেয়া কিন্তু, হ্যাঁ মনে থাকে যেন। আচ্ছা, ভয়েস অফ ইন্ডিয়া এগুলো বলা হতো। এবার তোমাদেরকে একটা ইম্পর্টেন্ট এইখান থেকে একটা বলে রাখি। আমাদের, তোমরা জানো নিশ্চয়ই যে আমাদের যে ঘরানাগুলো আছে জানো তো, বিভিন্ন ঘরানা, যেটা তোমাদের পড়াবো আমি একটা টাইমে, হ্যাঁ। তো ওই ঘরানাগুলোতে একটা খুব ইম্পর্টেন্ট গায়কি আছে যেটাকে বলা হয় খায়াল গায়কি। কি বললাম? খায়াল বা খেয়াল গায়কি। এই খেয়াল গায়কি স্টার্ট করেছিল কে জানো? পাইনিয়ার, সে ছিল আমির খুসরো। তোমরা সবাই শুনেছো, তোমরা একটা গান শুনেছো নিশ্চয়ই, ওই যে গানটা, কি গান বলতো? সবই উত্তরপ্রদেশে, সব হিন্দুস্তানি ঘরানার, সবই হচ্ছে উত্তরপ্রদেশ, মানে কি সব নর্থ ইন্ডিয়ার। বল খায়ালি আমির খুসরোর একটা প্রমিনেন্ট গান যেটা তোমরা এখন খুব শুনছো, জিহালে মস্কিন। এই যে জিহালে মস্কিন, হ্যাঁ, এই গানটার যে মানে পাইনিয়ার সে কে? সে হচ্ছে আমির খুসরো, মাকুম বরঞ্জিশ, হ্যাঁ, যে গানটা আছে আর কি, খুব শুনছিস তো, ওর গাওয়া এটা। মানে ওর লেখা, এটা আমির খুসরোর লেখা। এরপরে, এরপরে একটা নাম রয়েছে এখানে, আমি সব বলতে পারছি না এখন, যেটুকু বলছি সেটুকু শোন। জিয়াউদ্দিন বারানি, এ কে? পরীক্ষায় এসছে। ওই যে এমটিএস এ গিয়ে সব কাঁদিস না, এই কারণেই কাঁদিস, কারণ এইগুলো পড়ে যাস না, হ্যাঁ। জিয়াউদ্দিন বারানি, শুধু নাম দেখে গেলে হবে? এই জিয়াউদ্দিন বারানিটা কে? এ কার আমলে ছিল? এটা জানতে হবে। এ দুটো লোকের আমলে মেনলি ছিল। একটা হচ্ছে কে, মোহাম্মদ বিন তুগলক, এমএসডি বিন তুগলক, হ্যাঁ, আর ফিরোজ শাহ তুগলক। ফিরোজ শাহ তুগলকের আমলেও ছিল। হুম, ফিরোজ শাহ তুগলকের আমলে মাত্র 6 বছর ছিল। তো যাই হোক, তো মোহাম্মদ বিন তুগলক আর ফিরোজ শাহ তুগলক হচ্ছে মেন, মানে রাজা ছিল। এ একটা ভালো বই লিখেছিল, তার নাম কি বলতো? তারিক ই ফিরোজ শাহী। এই যে তারিক ই ফিরোজ শাহী, ঠিক আছে, এটার বই। আচ্ছা, আর কি বই লিখেছিল? ফতওয়া ই জাহানদারি, ফতওয়া ই জাহানদারি, এই ইম্পর্টেন্ট বই, এই দুটো পরীক্ষায় এসছে, সেজন্য লিখে দিলাম। কোন ভাষায় লেখা? পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে লেখা। অত আইডিয়া করো না, একবারে ডাইরেক্ট বলে দিচ্ছি কোনটা কখন পার্সিয়ান থেকে অ্যারাবিকে চলে যাবে, হ্যাঁ, তখন অন্ধকার হয়ে যাবে, তখন অন্ধকার হয়ে যাবে বাবা। আইডিয়া মুখস্থ করতে হবে, কিচ্ছু করার নেই, আলোচনা করে করে। নেক্সট, জাফর খান ওয়াজ এ ফাউন্ড ফেমাস জেনারেল অফ হুইচ অফ দ্য ফলোইং রুলার ইন দিল্লি সালতানাত, বা অফ দিল্লি সালতানাত, বলো। আলাউদ্দিন খিলজির। ভালো কমান্ডার যদি পাস তাহলে আলাউদ্দিন খিলজির আমলেই পাবি, ঠিক আছে। জাফর খানের একটা খুব বড় ইম্পর্টেন্ট ব্যাটেল আছে, জাফর খান, ইম্পর্টেন্ট ব্যাটেল, কোনোদিন শুনিসনি, ঠিক আছে। ব্যাটেল অফ কিলি, কি বললাম? ব্যাটেল অফ কিলি, হ্যাঁ, 1299 সালে এটা লড়াই হয়েছিল, ঠিক আছে, ভার্সেস মঙ্গোলস। ওই যে মঙ্গোলসদেরকে একবারে দেশ ছেড়ে তাড়িয়েছিল না আলাউদ্দিন খিলজি, হ্যাঁ কি না? তো মঙ্গোলদেরকে যে একবারে দেশ ছেড়ে চালিয়েছিল, এই মঙ্গোল ফোর্সেসকে যে এক্সপেল্ড করেছিল ফ্রম ইন্ডিয়া, এই জাফর খানের সেখানে বড় ভূমিকা ছিল। ওই জন্য এই নামটা খুব ইম্পর্টেন্ট। মঙ্গল, মঙ্গল যেটা ওর নর্থ থেকে আসতো, ঠিক আছে। না, মঙ্গল, মোঘল আর মঙ্গল এক হয়। হুম। বেশ, এটা ছিল জাফর খান। এবার বলবন সম্পর্কে আমাকে একটু বলো তো, বলো, বলবন সম্পর্কে বলো একটুখানি।
ওই সব ভুলে যা। ব্লাড অ্যান্ড আয়রন পলিসি। ব্লাড অ্যান্ড আয়রন পলিসিতে বিশ্বাস করতো কে আমাদের? গিয়াসউদ্দিন বলবান। এবং সাজদা এবং পেহবোজ, যেটা বলতে চাইলি তুই, সাজদা, পেহবোজ, এই দুটো রিচুয়াল টাইপ করেছিল। মানে চল্লিশা গ্রুপকে, চল্লিশা গ্রুপকে শেষ করে দেয়, ফিনিশড। এই চাল্লিশা গ্রুপকে স্টার্ট করে কে? অপশনে আছে দেখ। স্টার্ট করেছিল কে? ইলতুৎমিশ। ঠিক আছে, আচ্ছা, গিয়াসউদ্দিন বলবান একটা ফেস্টিভ্যাল চালু করেছিল, সেটা কি? নরোজ বা নবরোজ ফেস্টিভ্যাল। আচ্ছা, ইলতুৎমিশ, ইলতুৎমিশের সম্পর্কে একটুখানি বলো, তার ঝাপাঝাপ বলো, তাড়াতাড়ি একটু বলো। রিয়েল ফাউন্ডার অফ দিল্লি সালতানাত। রিয়েল ফাউন্ডার অফ দিল্লি সালতানাত এ হচ্ছে, হ্যাঁ, ইকতা সিস্টেম। ইকতা সিস্টেম। ওকে। আচ্ছা, দুটো কয়েন চালু করেছিল, একটা হচ্ছে টাঙ্কা, আর একটা হচ্ছে জিতল। টাঙ্কা কিসের তৈরি ছিল? সিলভার। সোনার একটারও ছিল না। আর জিতল ছিল কপারের। আচ্ছা, সোনা যখন বললি, সোনার কয়েন প্রথম চালু করেছিল কে ভারতে? আরে গোল্ড কয়েন ভারতে প্রথম কারা নিয়ে আসে? আর্যরা। আর্যরা নিয়ে এসেছিল। ঠিক আছে। হ্যাঁ, তা আর্যর পরে তো, আর্যর পরে আসছে ওরা, ঠিক আছে, আর্যরা প্রথম নিয়ে আসে। তো যাই হোক, হ্যাঁ, গোল্ড কয়েন নিয়ে এসেছিল আর কি। কুষাণ, ঠিকই বলেছিস তুই, কুষাণ, কুষাণ যে সাম্রাজ্য রয়েছে সেটাও ঠিক আছে, কিন্তু তার আগেও নিয়ে এসেছিল আর্যরা আর কি। আচ্ছা, চালু করেছিল কুষাণরা গোল্ড কয়েন। আচ্ছা, দিল্লি সালতানাত বলে দিলাম, টাঙ্কা, জিতাল এগুলোও বলে দিলাম, সবই বলে দিলাম। আর ইলতুৎমিশের সম্পর্কে আরেকটা ইম্পর্টেন্ট, এই যে সুলতানের টাইটেলটা সেটা অ্যাকসেপ্ট করেছিল, যেটা কুতুবুদ্দিন আইবক করেনি, তাই তো? চলো নেক্সট কোশ্চেন বলো। হুইচ অফিসার আন্ডার আলাউদ্দিন খিলজি ওয়াজ রিকোয়ার্ড টু মেনটেন এ রেজিস্টার অফ মার্চেন্ট টু এনশিওর অ্যান অ্যাডিকুয়েট সাপ্লাই অফ গুড, মানে গুডস? সাহানে মান্ডি। মান্ডি কথাটার মানেই হচ্ছে কি, যেখানে সমস্ত জিনিসপত্র রাখা হবে, খাবার দাবার হেনা তেনা, ঠিক আছে, গুডস, তাই তো? আচ্ছা, এবারে তোমাদেরকে বলে দিই, পুরো পাতি কথায় বলে দিই, কতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট ছিল যেগুলো খুব ইম্পর্টেন্ট। কার আমলে? আলাউদ্দিন খিলজির আমলে। ঠিক আছে, কতগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট যেগুলো আলাউদ্দিন খিলজির আমলে ছিল, সেগুলো খুব ইম্পর্টেন্ট। সেগুলো কি কি? একটা তোমরা পড়লে কি, সাহা না মান্ডি, যেটা তোমরা জানো, এইমাত্র পড়লে। দ্বিতীয় যেটা ছিল সেটা ছিল সারাই আদি। নামই শুনিসনি, কিন্তু পরীক্ষার অপশনে থাকবে সারাই আদি। এগুলো কিসের জন্য ছিল? এটা এই যে ডিপার্টমেন্টটা ছিল, ফর ক্লোথস অ্যান্ড গ্রোসারিজ। ঠিক আছে, ফর ক্লোথস অ্যান্ড গ্রোসারিজ। আচ্ছা, 3 নম্বর যদি বলা হয়, সেটা ছিল বারিজ। বারিজ, ঠিক আছে, এগুলো হচ্ছে ডিপার্টমেন্ট। এই বারিজ যে ডিপার্টমেন্টটা ছিল, এটা ছিল ইন্টেলিজেন্স অফিসারদের। কার ছিল? ইন্টেলিজেন্স অফিসিয়ালস বা অফিসার্স। ওকে। আর কি ছিল দাদা? না, আর ছিল, বারিদের পর ছিল মুনিহাত বা মুনিহাজ, মুনিয়াজ। এই মুনিয়াজ একটা ছিল, এরা ছিল সিক্রেট স্পাইস, মানে যারা ছিল ওই এজেন্ট বলি না আমরা, হ্যাঁ, সিক্রেট যারা স্পাই হয়, তাদের সিক্রেট স্পাইস। ঠিক আছে, মুনিহাজ, বারিজ, সারাই আদি, সাহানে মান্ডি, হ্যাঁ, আর একটা আমার মাথায় আসছে, দিওয়ানে রিয়াসত, বলে দিচ্ছি, দিওয়ান ই রিয়াসত। এরা কাজ করতো কাদের মানে এই দিওয়ানি রিয়াসত যে ডিপার্টমেন্টটা ছিল, এরা কাদের আন্ডারে কাজ করতো? নায়াব ই রিয়াসতের আন্ডারে। নায়াব ই রিয়াসত।
এই কটা খুব অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্টের খুব ইম্পর্টেন্ট রোল আছে, ঠিক আছে? তো এই কটা ডিপার্টমেন্ট তোমাদেরকে জানতেই হবে, কিচ্ছু করার নেই। কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট তোমাদেরকে জানতে হবে। তাদের মধ্যে কি কি বললাম? সাহানে মান্ডি, যেটা ছিল কিসের জন্য? না মার্চেন্টের জন্য, এনসিওর অ্যাডিকুয়েট সাপ্লাই অফ ফুড। সারাই আদি যারা ছিল ক্লোথস এবং গ্রসারি দেখাশোনা করতো। বারিদ যারা ছিল তারা ছিল ইন্টেলিজেন্স অফিসার, ঠিক আছে? মুনিহাস যারা ছিল তারা ছিল সিক্রেট স্পাইজ। আচ্ছা, আর দিওয়ানি রিয়াসত যাদের আন্ডারে কাজ করতো, আন্ডার কাদের? না নায়াবি রিয়াসত, ঠিক আছে? এটা কি করতো? না টু ফিক্স দ্য প্রাইস অফ কমোডিটিস। কি করতো? ফিক্স দ্য প্রাইস অফ কমোডিটিস। আমি জানি একটু চাপ পড়ে যাচ্ছে সবার, কিন্তু কিছু করার নেই, জানতে হবে। এরপরে, ঠিক আছে, আরেকটা কথা মনে রাখবে, এই যে আলাউদ্দিন খিলজির আমলে কোনো ধরনের যে লিকার, তারপরে হচ্ছে টোবাকো, হ্যাঁ ইনটক্সিকেন্ট বলা যেতে পারে, হ্যাঁ ইনটক্সিকেন্ট, হ্যাঁ এগুলো সব কি ছিল? নিষিদ্ধ ছিল, প্রহিবিটেড ছিল। কোন আমলে? মানে বলা হয় যে কোন দিল্লি সালতানাতের রুলারে আমলে লিকার, ইনটক্সিকেন্ট, গ্যাম্বলিং, ইম্পর্টেন্ট থিং, গ্যাম্বলিং, এগুলো সব প্রহিবিটেড ছিল। সেটাও ছিল কার আমলে? আলাউদ্দিন খিলজির আমলে। মনে থাকে জানো? ওকে, বলো। মডার্ন হিস্ট্রিতে ঢুকে গেছো তোমরা এবার। হুইচ অফ দ্য ফলোইং হ্যাজ ডিসকভার্ড সি রুট টু ইন্ডিয়া 1948? কে করেছিল রে? ভাস্কো ডি গামা কোথায় এসেছিল? কালিকট বন্দরে। আচ্ছা, কালিকট বন্দরে তখন রাজা কে ছিল? জামোরিন। জামোরিন অ্যাকচুয়ালি একটা পোস্ট, নট কিং, ঠিক আছে? ওই রাজা, রাজা রাজা যেটা আমরা বলি আর কি, সেই পোস্টটাকে বলা হয় জামোরিন, হ্যাঁ মনে রাখিস। হ্যাঁ, রাজাটার নামটা আমারও এই মুহূর্তে মনে পড়ছে না, মনে করতে পারলে করিস। আচ্ছা, একটা কথা বলি, ভাস্কো ডি গামা কোথা থেকে এসেছিল? পর্তুগাল থেকে এসেছিল। তখন পর্তুগালে যখন ভাস্কো ডি গামা আসছে, তখন পর্তুগালের রাজা কে ছিল? কিং কে ছিল? কিং ম্যানুয়েল ফার্স্ট, ঠিক আছে? এটাও পরে পরীক্ষায়, যে পর্তুগালের রাজা কে ছিল যখন ভাস্কো ডি গামা ভারতে আসে। একটু বেশি জানতে হবে ভাই, রেলওয়ের পরীক্ষা দিতে যাবে তোমরা। আচ্ছা, এরপরে দেখো একটা কথা রয়েছে, ক্যাপ্টেন হাডসন, এ কোথা থেকে এসেছিল জানো? জেনে রাখো, এ ইংল্যান্ড থেকে এসেছিল। এ ইংল্যান্ড থেকে আসছে, ঠিক আছে? এবং তোমরা হয়তো, আমি জিওগ্রাফিতে এই মুহূর্তে তোমাকে দেখাতে পারছি না, হাডসন একটা স্ট্রেট আছে, হাডসন স্ট্রেট। হ্যাঁ, এই হাডসন স্ট্রেট যেটা, এটা ডিসকভার করেছিল কিন্তু এই, এর নামই দেওয়ার জন্য, ঠিক আছে? এই হাডসন স্ট্রেটটা কাকে কাকে কানেক্ট করে বাবারা? না এটা হাডসন বে কে কানেক্ট করছে, হ্যাঁ ভালো করে লিখে দিচ্ছি একদম। হাডসন বে কে কানেক্ট করছে কার সাথে? না টু দ্য আটলান্টিক ওশিয়ান অ্যান্ড দ্য ল্যাব্রাডর সি। কানাডার কাছে আছে, তোরা ম্যাপ খুলবি গুগলে, সেখানে দেখতে পেয়ে যাবি, ঠিক আছে? মনে থাকবে কি মনে থাকবে না? এগুলোকে কানেক্ট করে। তো যাই হোক, এটা অ্যাডিশনাল ইনফরমেশন দেয়া ছিল, আমি দিয়ে দিলাম। নেক্সট, হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস ইজ কারেক্ট? বলো কোনটা? রবার্ট ক্লাইভ কেম টু মাদ্রাস ফ্রম ইংল্যান্ড ইন 1743 অ্যাট দ্য এজ অফ 18, ঠিক আছে, 18 বছরে এসেছিল। আফটার দ্য ব্যাটল অফ বক্সার দ্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাপয়েন্টেড রেসিডেন্স ইন ইন্ডিয়ান স্টেটস, এটাও ঠিক আছে। তাহলে বোথ 1 and 2 হচ্ছে কারেক্ট। অ্যাপয়েন্টেড রেসিডেন্স অফ ইন্ডিয়ান স্টেটস, তাদের যে লোক, বাসিন্দা, হ্যাঁ, তাদের লোককে নিয়োগ করতে থাকে। হুম, রবার্ট ক্লাইভ, আচ্ছা, রবার্ট ক্লাইভ খুব ইম্পর্টেন্ট একটা লোক। তোমাদের যদি ম্যাক্সিমাম কোশ্চেন রেলওয়েতে হিস্ট্রি থেকে আসে, আসবে কোথা থেকে? মডার্ন হিস্ট্রি থেকে।
আগে থেকে বলে রাখলাম, ম্যাক্সিমাম কোশ্চেন আসবে কোথা থেকে? মডার্ন হিস্ট্রি থেকে, এই যেটা পড়াচ্ছি এখন। আচ্ছা, রবার্ট ক্লাইভ কবার বাংলার গভর্নর হয় জানিস? টুয়াইস। টুয়াইস অ্যাপয়েন্টেড অ্যাজ গভর্নর। ঠিক আছে, গভর্নর অফ বেঙ্গল। কখন কখন না, সেটা হচ্ছে 1757 থেকে একবার 1760 অবধি, আর 1765 থেকে 1767 অবধি। এই দুবার ওকে অ্যাপয়েন্ট করা হয় অ্যাজ বেঙ্গলের গভর্নর। ঠিক আছে, এবার তোমাকে আমি শুধু বলে রাখবো এদের এর ভদ্রলোকের আমলে কি কি ইম্পর্টেন্ট ওয়ার গুলো হয়েছিল সেগুলো আমাকে খুব বলো তো, করে ফেলো। আচ্ছা, তোমাদের জন্য এটা হোমওয়ার্ক রইলো। হুইচ গভর্নর অফ ইন্ডিয়া, হ্যাঁ, অর আরো জটিল করে দিই, ভাইস রয় অফ ইন্ডিয়া কমিটেড সুইসাইড, হ্যাঁ দেখে নে, সুইসাইড ইন হিজ পিরিয়ড। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখা যাক। সেকেন্ড কার্নাটিক ওয়ার, সেকেন্ড কার্নাটিক ওয়ার এর আমলে লড়া হয়, যেটা হচ্ছে 1749 থেকে 1754 অব্দি চলে। যে যখন যেটা পড়ায় তখন তার দিকে ইম্পর্টেন্ট দেয়, জানি না, হোমওয়ার্ক দিয়েছি। এই সেকেন্ড কার্নাটিক ওয়ারের সময় একটা ভালো ইম্পর্টেন্ট ট্রিটি হয়, সেই ট্রিটিটার নাম কি না, দ্য ট্রিটি অফ পন্ডিচেরি। যখন যেটা পড়াচ্ছি বলছি তার উপর মন দে। 1754, ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর। আচ্ছা, 2 নম্বর ইম্পর্টেন্ট ওয়ার কি ছিল? ব্যাটেল অফ প্লাসি। ব্যাটেল অফ প্লাসি, এটা হচ্ছে ওর 2 নম্বর ইম্পর্টেন্ট। আচ্ছা, ব্যাটেল অফ প্লাসি ডেটটা সমেত আমাকে একজন বলো তো কবে হয়? হ্যাঁ, 23rd of June 1757। হ্যাঁ। 3 নম্বর যদি বলা হয় আর কি হয়েছিল, ব্যাটেল অফ বক্সার। এর আমলেই হয়, ঠিক আছে, মানে এ ছিল না, মুন্ড্র ছিল, হ্যাঁ, তবুও এও ছিল আর কি, 1764-তে হয়। এরপরে 4 নম্বর ইম্পর্টেন্ট ঘটনা হচ্ছে ট্রিটিজ অফ এলাহাবাদ। ট্রিটিজ অফ এলাহাবাদ 1765-তে হয়, 12ই আগস্ট, আর একটা হয় মনে হয় 19-এ আগস্ট, 12th of August অ্যান্ড 19th of August। কার কার সাথে হয় সেটা কিন্তু লিখে রাখবি। 5, ডুয়েল গভর্নমেন্ট অফ বেঙ্গল। যা যা বলছি এগুলো খুব ইম্পর্টেন্ট, একটু নোট করে রাখিস, নাহলে আমার বলাই সার হবে। ডুয়েল গভর্নমেন্ট অফ বেঙ্গল এটাও এর আমলে হয়েছিল, 1765 সালে চালু করে দিয়ে চলে গেছিল, 1772 সাল পর্যন্ত চলেছিল। লর্ড ওয়েলেসলি ওয়ারেন হেস্টিংস এসে ডুয়েল গভর্নমেন্ট অফ বেঙ্গলকে অবসান করেছিল। 6, বেঙ্গল ফেমিন, চ্যাটার অ্যাক্ট 1773-এ আসে। বেঙ্গল ফেমিন, বেঙ্গল ফেমিন হয় সেটা হচ্ছে 1770-এ। এইগুলো মোটামুটি ওনার আমলে ইম্পর্টেন্ট কিছু ঘটনা আমি তোমাদেরকে বললাম, ঠিক আছে, ডিটেলে তোমরা নিজেরা নেট খুলবে, তোমরা তো পেছন পাকা কম নাও, জেনে নেবে। কি বলছে, হুইচ কোম্পানি হ্যাজ সেট আপ এ ফ্যাক্টরি অন দ্য ব্যাঙ্কস অফ রিভার হুগলি ইন 1651? বলো। তাই নাকি? ইংলিশ। হুগলি নদীর তীরে ইংলিশ কোম্পানি, হ্যাঁ, 1651 সালে একটা কি করে ফ্যাক্টরি স্থাপন করে। আচ্ছা, এবার এই যে ইংলিশ বললাম, এবার ইংলিশ থেকে দুটো কোশ্চেন জিজ্ঞেস করে নি। ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কবে এসেছিল? আচ্ছা, ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি
ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এক সেকেন্ড, ইস্ট ইন্ডিয়া কোম্পানি কবে প্রতিষ্ঠা হয়? জানি না দাদা। 1600 সালে। এই ইংলিশ ইন্ডিয়া কোম্পানি ইন্ডিয়াতে প্রথম প্রথম যে ফ্যাক্টরি করেছিল সেটা কত সালে? 1613 সালে, জাহাঙ্গীরের আমলে। ভেরি গুড। জাহাঙ্গীরের আমলে কোথায় করেছিল? সুরাটে। ঠিক আছে। এই যে জাহাঙ্গীরের আমলে যে এসছিল তার নাম কি? হয়ে গেল, শেষ, সব সব পাকামো শেষ। উইলিয়াম হকিন্স। এইগুলোর জন্য অপশন লাগবে তোদের? ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স। এই ক্যাপ্টেন উইলিয়াম হকিন্সকে একটা টাইটেল দিয়েছিল, কি নাম? ইংলিশ খান। ইংলিশ খানের টাইটেল দেয়া হয়। আচ্ছা, একে ওর কোটে রেখে দিয়েছিল, জাহাঙ্গীর তার নিজের কোটে রেখে দিয়েছিল, ঠিক আছে। একে খুঁজতে গিয়ে আরেকটা লোক এসেছিল, তার নাম কি? জাহাঙ্গীরের আমলেই, স্যার থমাস রো। হুম, স্যার থমাস রো 1615, 1615-তে আসে। ঠিক আছে, তো সবই বলে দিলাম আপাতত। হুম। ক্যাপ্টেন উইলিয়াম হকিন্স এসেছিল 1608-এ, সেটাও বলে দিলাম। সুরাতের ফেস্টিভ্যাল হ্যানা ত্যানা সবই বলে দিলাম। আচ্ছা, তোমাদের এবার এখান থেকে না কোশ্চেন করে এবার আমি একটা ফালতু কোশ্চেন করব, যেটা হচ্ছে রেলওয়ের জন্য ইম্পর্টেন্ট। সেটা কি? যদি বলা হয় সাউথ ইন্ডিয়াতে, কি বললাম, সাউথ ইন্ডিয়াতে প্রথম ইংলিশ কোম্পানি কখন গড়ে ওঠে? ইন সাউথ ইন্ডিয়া, ফার্স্ট ইংলিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। হুম। দাদা এরকমও কোশ্চেন আছে, দেখে নিবি কোশ্চেন খুলে একবার। 1616 সালে তৈরি হয় সেইটা। কোথায় হয়? সাউথ ইন্ডিয়ায়। 1616 সালে, না সেটা হচ্ছে আহ, মাসুলি পাটনাম। মনে থাকবে? মনে থাকবে না, মনে থাকবে না? হ্যাঁ হুদে। হুম। ঠিক আছে, এটা যেন মনে থাকে। আচ্ছা। হ্যাঁ, আরো অনেক কিছু বলার ছিল। 1751-তে হুগলিতে হয়েছিল। 1767 সালে ঔরঙ্গজেব ওদেরকে ফরমান জারি করবে, হ্যাঁ একটা। তারপর ওটা ওটা ঔরঙ্গজেব বললাম, 1767। আচ্ছা, তোমাদের দুটো ফরমান জানতে হবে ইংরেজদের জন্য। একটা হচ্ছে 1767, 1667, আর একটা হচ্ছে 1717। মন দিয়ে শোন। 1767 যে ফরমান দিয়েছিল সেটা ছিল ঔরঙ্গজেব, আর এই ফরমানটা দিয়েছিল ফারুক শাহের। এই ফারুক শিয়ারের যে ফরমান, এটা একদম পুরোপুরি কি বলা হয়, এর পেছনে একটা কথা লেখা আছে, কি জানিস? ম্যাগনা কাটা অফ দ্য কোম্পানি। কি বলা হয়? ম্যাগনা কাটা অফ দ্য কোম্পানি। কেন না, প্রায় প্রত্যেকটা ট্যাক্সই মাফ করে দিয়েছিল। আর ঔরঙ্গজেব এমন ট্যাক্স দিয়েছিল, মানে ভালো আর কি, ঔরঙ্গজেবের সিস্টেমটা ভালো ছিল। ম্যাগনা কাটা অফ দ্য কোম্পানি বলা হয়। তো যাই হোক, মনে হচ্ছে গাধার মতো বকছি, তোদের কোনো মুড ফুড নাই আর। যাই হোক, ঠিক আছে। আচ্ছা, চন্দননগরে একটা ইম্পর্টেন্ট কিছু জানিস তোরা চন্দননগর সম্পর্কে? বলতো। চন্দননগর আবার পর্তুগিজদের ফ্রেঞ্চ কলোনি ছিল চন্দননগরে। চন্দননগরে যে ফ্রেঞ্চ কলোনি গড়ে ওঠে সেটা কত সালে গড়ে ওঠে? পিএসসির প্রশ্ন, বলো। চন্দননগরে, চন্দননগর, জগদ্ধাত্রী পুজো, চন্দননগরে যে ফ্রেঞ্চ কলোনি গড়ে ওঠে সেটা গড়ে উঠেছিল 1673 সালে। ঠিক আছে, ফ্রেঞ্চ কলোনি। তো বুঝতে পারছিস, একটা ক্লাসে 15টা কোশ্চেন থেকে 150টা কোশ্চেন করাচ্ছি, তাও তোদের মুড নেই। তারপর বলো। ইন ড্যাশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি অ্যাকোয়ার্ড এ চ্যাটার ফ্রম দ্য রুলার অফ ইংল্যান্ড কুইন এলিজাবেথ ওয়ান, গেটিং দ্য সোল রাইট টু ট্রেড উইথ দ্য ইস্ট। বলো। ইস্টের সাথে ট্রেড করার জন্য একটা পুরোপুরি একটা
পারমিশন পায়। ওই যে বললাম ইস্ট ইন্ডিয়া কোম্পানি গড়ে ওঠে যখন, তখনই 1600 সালে, মনে থাকবে? ওই জন্যই বললাম ওটা। চলো লাস্ট কোশ্চেন আজকের মডার্ন হিস্ট্রি থেকে। হুইচ অফ দ্য ফলোইং ইন্ডিয়ান স্টেটস হ্যাজ দ্য ফার্স্ট স্টেট টু সাইন এ সাবসিডিয়ারি অ্যালায়েন্স টু দ্য ব্রিটিশ? হায়দ্রাবাদ। হায়দ্রাবাদের রাজা কি ছিল? নিজাম উল খানে। ঠিক আছে। আচ্ছা, এই সাবসিডিয়ারি অ্যালায়েন্স কে ইন্ট্রোডিউস করেছিল বাবা? ল- ধুৎ, ওয়েলেসলি। 1798 সালে। ঠিক আছে। আমি আর সাবসিডিয়ারি অ্যালায়েন্সের ডিটেলসে গেলাম না, ওটা একটু দেখে নিস। ওয়েলেসলি। চলো, এটা জিওগ্রাফি স্টার্ট হচ্ছে। হ্যাঁ, 5টা কোশ্চেন জিওগ্রাফির করে নাও তাড়াতাড়ি। বলো। আহারে, হঠাৎ করে ইতিহাস থেকে জিওগ্রাফিতে চলে এলো। এখনো 1 ঘন্টা মাত্র ক্লাস করিয়েছি, দেখ কতগুলো করিয়ে দিলাম। হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ নট এ টাইপ অফ সোলার ইক্লিপস? কোনটা এদের মধ্যে সোলার ইক্লিপসের টাইপ নয়? সোলার ইক্লিপস কথাটার মানে কি? সূর্যগ্রহণ কিভাবে হয়? সান, আর্থ, আর মাঝখানে চলে আসে কে? মুন। তবেই তো সূর্যগ্রহণ হয় নাকি? একই লাইনে চলে আসে। বেশ, ঠিক আছে, এইটুকু বুঝলাম। এটা কোশ্চেন আসে, এমনি এমনি নয়। সোলার ইক্লিপস হচ্ছে এইটা। আচ্ছা, এদের মধ্যে যেটা হয় না সেটা হচ্ছে কি না, পেনুম্ব্রাল। ঠিক আছে। পেনুম্ব্রাল হয় না। সোলার ইক্লিপস 3 ধরনের হয়। কি কি হয়? পার্শিয়াল, টোটাল, আর অ্যানিউলার। এই 3 ধরনের সোলার ইক্লিপস হয়। ঠিক আছে। আচ্ছা, পেনুম্ব্রাল যে মানে ইয়েটা, এটাকে কি বলে বাংলায় জানিস? উপছায়া। এটা কি বলে বাংলায়? উপছায়া। ঠিক আছে। আর্টসের যে পেনুম্বুরা, এটা আর কি অ্যাকচুয়ালি চাঁদের সারফেস। হ্যাঁ, এটা একটা কথা বলতে পারি আর কি, যে পৃথিবীর ছায়াটা, চাঁদের যে ছায়াটা, মানে ধর এটা পৃথিবী রয়েছে তো, একটুখানি বোঝার চেষ্টা কর। এটা ধর চাঁদ, চাঁদের যে ছায়াটা পৃথিবীর একটা অংশে একটুখানি পড়লো ধর, তো এই ঘটনাটাকে আমরা বলতে পারি কি, পেনুম্ব্রাল। এর জন্য সূর্যকে যে একসাথে এক লাইনে থাকতে হবে তার কিন্তু কোনো দরকার নেই। সূর্য এখানেও থাকতে পারে, সূর্য ওখানেও থাকতে পারে। মানে সূর্য তো থাকে না, সূর্য এক জায়গাতেই থাকে, মানে পৃথিবীর অবস্থান চেঞ্জ হতেই পারে। মানে পেনুম্ব্রালটার জন্য সূর্যের যে অবস্থান বা পজিশন সেটা চেঞ্জ করার কোনো প্রয়োজনীয়তা নেই। মানে এক লাইনে থাকতে হবে এমন কোনো বাধা ধরা নিয়ম নেই। চাঁদের ছায়া পড়লো যেখানে, সেখানেই তৈরি হয় কি, উপছায়া। ঠিক আছে। তো সেই জন্য সোলার ইক্লিপস পেনুম্ব্রাল হয় না। কথাটা ক্লিয়ার হলো না, হলো না আগে বল। কি বলতে চাইলাম, কথাটা ক্লিয়ার হলো? আমি বললাম, তুই এতক্ষণ ছিলি কোথায়? আমি যেটা বললাম যে সূর্যকে কি থাকতে হবে, চাঁদকে আর আর্থকে একটা লাইনের মধ্যে থাকতে হবে, তবে তৈরি হয় কি, সোলার ইক্লিপস। ঠিক আছে। এই উপছায়ার ক্ষেত্রে তোমাকে সূর্যকে যে এখানে এক লাইনই থাকতে হবে এরকম কোনো মানে বাধা ধরা নেই। ঠিক আছে। চাঁদের যে কোনো অবস্থানের জন্য পৃথিবীতে যদি একটু ছায়া পড়ে, সেটাকে আমরা বলতে পারি কি, পেনুম্ব্রাল। অন্ধকার হয়ে যায় না মাঝে মাঝে, তার জন্য সূর্যকে একই লাইনে থাকতে হবে সেরকম কোনো বাধা ধরা নেই, সেই জন্য পেনুম্ব্রালটা হয় না। ক্লিয়ার? সোলার ইক্লিপসের মধ্যে পড়ে না। সোলার ইক্লিপস প্রধানত 3 ধরনের হয়, একটা হচ্ছে অ্যানুলার, একটা হচ্ছে পার্শিয়াল, আর একটা হচ্ছে টোটাল। নেক্সট কোশ্চেন। হুইচ অ্যামং দ্য ফলোইং ইজ অ্যানাদার ওয়ার্ড ফর ইউনিভার্স? বলো তো দেখি। না, সুপারনোভা তো হচ্ছে একটা ম্যাসিভ এক্সপ্লোশন। ম্যাসিভ, না, দ্যাট অকার্স, আমি পুরো ডেফিনেশন লিখছি। হ্যাঁ, স্টার ইজ ডাইং, যখন তারা মরে যায় তখন একটা ম্যাসিভ এক্সপ্লোশন হয়, তখন সেটাকে বলি কি আমরা, সুপারনোভা। ঠিক আছে। এই নোভা যে শব্দটা,
যা যা বলছি ইম্পর্টেন্ট আছে, বলতে দে। ঠিক আছে, এটা একটা ল্যাটিন ওয়ার্ড, ল্যাটিন ওয়ার্ড। এই কথাটার মানে কি? নিউ। মনে থাকবে? মনে থাকবে আশা করি। এবার এর অ্যান্সার হচ্ছে কসমোস। ইউনিভার্সকে আরেক কথায় বলা হয় কসমোস। তোমরা কমন্ডলু শুনেছো বাবারা? কমন্ডলু? ব্রহ্মার হাতে কমন্ডল থাকে জানো? ব্রহ্মা হাতে করে একটা সেই কলসি নিয়ে ঘোরে, ছোট মতো দেখতে, ভগবান ব্রহ্মা। ওইখানে বলা হয় সমস্ত কসমিক এনার্জি আছে, অর্থাৎ ইউনিভার্সের সমস্ত এনার্জিটা ওতে আছে, মানে মাইথোলজিক্যাল সিস্টেমে বলছি আর কি। ঠিক আছে, ওই কমন্ডলু, এইটা হচ্ছে সেই কমন্ডল, কসমস। বুঝেছো খোকারা? কিছু তো শিখলে না হে দাদার কাছ থেকে। অ্যাস্ট্রোনমি, তাই তো? অ্যাস্ট্রোনমি কি জিনিস? হ্যাঁ, ইজ দ্য স্টাডি, যেটা বলেছো ওইটা কি একটু ভালো ভাষায় বলা হয়, ইজ দ্য স্টাডি অফ এভরিথিং, অর্থাৎ কসমস বা কসমিক এনার্জি, ইন দ্য ইউনিভার্স, বিয়ন্ড আর্থ সারফেস। লিখে রেখে দে, যা করাবো তার বাইরে কোশ্চেন আসবে না রেলওয়েতে। ড্যাশ পূরণ করতে দেবে, তখন দেখবি খুঁজে পাবি না, 100টার উপর শিফট হবে, তখন দেখবি কি হয়। অ্যাস্ট্রোনমি, ঠিক আছে। অ্যাস্ট্রোনমির ফাদার কাকে বলে? হু ইজ দ্য ফাদার অফ অ্যাস্ট্রোনমি? যে লোকটাকে পাগল বলে বন্দি করে রেখেছিল। হ্যাঁ, শিখে গিয়েছে। গ্যালিলিও গ্যালিলেই। কি বলা হয় এনাকে? ফাদার অফ অ্যাস্ট্রোনমি। ঠিক আছে, হ্যাঁ, ভেরি গুড। এরপরে একটা টার্ম রয়েছে বিগ ক্রাঞ্চ। এই পাতায় হবে না, ওই পাতায় লিখতে হবে। বিগ ক্রাঞ্চ জিনিসটা আবার কি দাদা? ওই মাঞ্চ ক্রাঞ্চ যেটা খায়, মাঞ্চে ক্রাঞ্চ বলে না? অ্যাকচুয়ালি তাই, ক্রাঞ্চ শব্দটা ওইখান থেকেই আসছে। এটা একটা হাইপোথেটিক্যাল সিনারিও। কি বললাম? ইটস আ হাইপোথেটিক্যাল সিনারিও। এখনো পর্যন্ত কেউ দেখে নাই আর কি। এটা একটা হাইপোথেটিক্যাল সিনারিও। কিরকম জিনিস দাদা হাইপোথেটিক্যাল সিনারিও? এন্ড অফ ইউনিভার্সের। কিসের? এন্ড অফ ইউনিভার্স। It's a hypothetical scenario for the end of universe is called big crunch. ঠিক আছে, এখনো কেউ দেখে নাই নাকি? মানে কি? খুব মন দিয়ে শোনো, বিগ ক্রাঞ্চের কথাটা মানে হচ্ছে এরা বলতে চায় কিরকম, না ইউনিভার্সটা প্রথমে খুব হারে এক্সপ্যান্ড করবে, এক্সপ্যান্ড করার পর সেটা কোল্যাপস হয়ে যাবে। বিগ ক্রাঞ্চের থিওরি অনুযায়ী বলছে কি, না বিগ ক্রাঞ্চের, আচ্ছা এটাও বলে দিই, বিগ ক্রাঞ্চের থিওরিটাকে দিয়েছিল কি সেটাকে জেনে নাও। না দিয়েছিল আলেকজান্ডার ফ্রায়েডম্যান। আলেকজান্ডার ফ্রায়েডম্যান। কত সালে দেয়? 1922 সালে দেয়। তোরা আজও জানিস না? ঠিক আছে, 100 বছর পেরিয়ে গেছে তাও জানিস না? আমিও জানতাম না, আমিও কিছুদিন আগেই জেনেছি। তাহলে আলেকজান্ডার ফ্রায়েডম্যান দিয়েছে 1922 সালে। কি বলছে? না এক্সপ্যান্ড করে যাবে, মানে প্রথম হচ্ছে ইউনিভার্সটা প্রচুর পরিমাণে এক্সপ্যান্ড করে যাবে, দিয়ে তারপরে সেটা কোল্যাপস করে যাবে। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা 1922 সালে দেয়। তো এর যে ফুল ফর্মটা সেরকম কিরকম দেখো, আমরা জানি কি যে বিগ ব্যাং থিওরি থেকে কি হয়েছে, আমাদের ইউনিভার্সের সূচনা হয়, অর্থাৎ নিউ গ্যালাক্সি ফর্ম হচ্ছে। নিউ গ্যালাক্সি ফর্ম হলো। এই নিউ গ্যালাক্সি ফর্ম হওয়ার পর কি হবে? ম্যাক্সিমাম, কি বললাম এটার? ম্যাক্সিমাম এক্সপানশন হবে। এই ম্যাক্সিমাম এক্সপানশন হওয়ার পর ব্ল্যাক হোল সৃষ্টি হবে। ব্ল্যাক হোল হওয়ার পর কি হয়? সিঙ্গুলারিটি তৈরি হয়। মানে সিঙ্গুলারিটি কথাটার মানে কি রে?
সিঙ্গুলারিটি কথা মানে একটা কেন্দ্রবিন্দুতে সব চলে আসবে, মানে কি ডেস্ট্রয় হয়ে যাবে গোটাটা। এই গোটা থিওরিটাকে বলা হয় বিগ ক্রাঞ্চ। এই গোটাটাকে মিলিয়ে মিশিয়ে কি বলা হয়? বিগ ক্রাঞ্চ থিওরি। এবার এখানেই আমি শেষ করবো না নিশ্চয়ই, তোরা বুঝতে পারছিস, তাই তো? দাঁড়া, এই বিগ ক্রাঞ্চের অপোজিট একটা থিওরি আছে, তো এটা কি জিনিস? বিগ ক্রাঞ্চের অপোজিট থিওরি হচ্ছে বিগ চিল থিওরি। এটাও একটা হাইপোথেটিক্যাল বিগ চিল থিওরি। বিগ চিল থিওরি হচ্ছে, মানে এক কথায় বলা যেতে পারে এটা হচ্ছে অপোজিট অফ বিগ ক্রাঞ্চ থিওরি। ঠিক আছে, এটা কি বলছে না, ইউনিভার্স, আচ্ছা দেখো একটা কথা এখানে বোঝার চেষ্টা করো, এই যে ম্যাক্সিমাম এক্সপানশন যখন হবে তখন তার হিট এনার্জি কি হবে? প্রচুর পরিমাণে বেড়ে যাবে। হিট এনার্জি বেড়ে যাওয়ার পর ব্ল্যাক হোল তৈরি হবে, ব্ল্যাক হোল হয়ে যাওয়ার পর আরো হিট, মানে এই যে সিঙ্গুলারিটিতে যখন তৈরি হবে তখন কি হয়ে যাবে, মানে বিগ ক্রাঞ্চ থিওরি এক কথায় যেটা বলতে চাইছে যে পৃথিবী গরম হতে হতে মরে যাবে, হট, গরম হতে হতে মরে যাবে। এই বিগ যে চিল থিওরি রয়েছে এটা বলছে পৃথিবী ঠান্ডা হতে হতে মরে যাবে। পৃথিবী নয়, মানে ইউনিভার্স কি হবে? ঠান্ডা হতে হতে মরে যাবে, এটাকে বলা হয়, হ্যাঁ, ঠান্ডা হতে মরে যাবে। এরকম করে মনে রাখতে হবে বাবা, কিছু করার নেই। তাহলে বিগ ফ্রিজ, বিগ চিল থিওরিকে বিগ ফ্রিজ থিওরিও বলা হয়। ঠিক আছে, কি বলছে না, ইউনিভার্স যখন এক্সপ্যান্ড করবে, ইউনিভার্স যখন আমার এক্সপ্যান্ড করতে শুরু করবে তখন বলছে এটা কুল হতে শুরু করবে, এবং এত কুল হয়ে যাবে যে সাস্টেন করা যাবে না, লাইফ কি করতে পারবে না, সাস্টেন করতে পারবে না। হ্যাঁ, লাইফটা আর সাস্টেন করতে পারবে না, মানে এত ঠান্ডা হয়ে যাবে। বুঝতে পেরেছো? সে তোমাদের এইটুকুই বলার ছিল যে বিগ ক্রাঞ্চ একটা থিওরি হয় আর একটা হচ্ছে বিগ চিল একটা থিওরি হয়, দুটো হচ্ছে একে অপরের অপোজিট। বিগ ক্রাঞ্চ কি বলে না, গরম হতে হতে মরে যাব, আর গ্রিপ চিল বলে কি, বিগ ফ্রিজ থিওরি বলা হয় যেটা হচ্ছে ঠান্ডা হতে হতে মরে যাব। এইটুকুই মনে রাখো আপাতত। ক্লিয়ার হলো? সবকটা অপশন আলোচনা হলো। নেক্সট, আইডেন্টিফাই দ্য অনলি ন্যাচারাল স্যাটেলাইট অফ আর্থ। ছ্যা 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 ছ্যা, মুন নাকি রে? কি রে, ঘুমোচ্ছিলি নাকি? এবার বল, এবার বল, এবার বল, ম্যাক্সিমাম স্যাটেলাইট কোন গ্রহের আছে? ম্যাক্সিমাম স্যাটেলাইটস কার আছে? এক্স্যাক্টলি, ওই করে করেই তো সব যাবেই। স্যাটার্ন, শনিরই সব থেকে বেশি আছে। স্যাটার্নের কত, আমাকে বলতে দে, জেনে আমি যখন জিজ্ঞেস করেছিলাম তখন বলতে হতো। স্যাটার্নের কতগুলো আছে? 146। আমি দেখেছি, আমি শুনেছি তো। স্যাটার্নের রয়েছে কত? 146। তাদের মধ্যে সব থেকে বড় কোনটা? টাইটান। মনে থাকবে। আচ্ছা, স্যাটার্ন হচ্ছে, যা যা বলছি সমস্ত প্রশ্ন এখানে, সেকেন্ড লার্জেস্ট, সেকেন্ড লার্জেস্ট প্ল্যানেট কোথায়? ইন আওয়ার সোলার সিস্টেম, ইন আওয়ার সোলার সিস্টেমও। তাহলে স্যাটার্ন সম্পর্কে মোটামুটি একটু জানা গেল। বেশ দাদা, বুঝলাম। এবার তোমরা বারবার বলছো জুপিটারের সাথে তোমরা ঘুলিয়ে ফেলছো, অর্থাৎ বৃহস্পতির সাথে ভুলিয়ে ফেলছো। আচ্ছা ঠিক আছে, জুপিটারটাও বলে দিচ্ছি, অসুবিধা কি আছে? মানে আমি তো বলবোই আর কি, ছ্যাজলা লোক, আমি বলবোই। এটা কি, জুপিটারের হচ্ছে লার্জেস্ট প্ল্যানেট, প্রথমত ইন আওয়ার সোলার সিস্টেম। সেকেন্ড হাইয়েস্ট স্যাটেলাইটস ইন নাম্বার আর কি, হ্যাঁ ইন নাম্বার। কতগুলো আছে বলতে পারবে কেউ? প্রায় 95টা, প্রায় 95টা। ঠিক আছে, এদের মধ্যে আচ্ছা 95টা রয়েছে, সব থেকে বড় বড় রয়েছে, হ্যাঁ আচ্ছা। এদের মধ্যে সব থেকে বড় স্যাটেলাইট কোনটা এই 95 এর মধ্যে? গ্যানিমিড। গ্যানিমিড হচ্ছে সব থেকে বড় স্যাটেলাইট এই 95টার মধ্যে। গ্যানিমিড হচ্ছে লার্জেস্ট স্যাটেলাইট অফ জুপিটার। ঠিক আছে, এবং
সোলার সিস্টেমের সব থেকে বড় স্যাটেলাইট হচ্ছে ও গ্যানিমিড। তাহলে এটা পয়েন্টটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, আমি লিখিয়ে দিচ্ছি। জুপিটার মানে তো বৃহস্পতিই হয়। তাহলে গ্যানিমিড হচ্ছে লার্জেস্ট অফ জুপিটার অ্যাজ ওয়েল অ্যাজ, কি বললাম, আওয়ার সোলার সিস্টেম। সোলার সিস্টেমেরও সব থেকে বড় লার্জেস্ট স্যাটেলাইট লিখে দেয় ভালো এখানে, নাহলে আবার সব ভুল করবি। হ্যাঁ, বেশ দাদা, বুঝলাম। আর কিছু আছে? আছে আছে আছে, বাকিগুলো কোথায় যাবে? মার্কিউরির কতগুলো স্যাটেলাইট? মার্কিউরি, আচ্ছা মনে রাখবে, মার্কিউরি এবং ভেনাস এই দুটো হচ্ছে এমন দুটো গ্রহ যাদের কোনো স্যাটেলাইট নেই। প্লিজ বাংলা জিজ্ঞেস করিস না। নো স্যাটেলাইট। আমাকে বাংলা জিজ্ঞেস করিস, আমি বলতে পারবো না। মার্কিউরি আর ভেনাস এই দুটো হচ্ছে এমন যাদের কোনো স্যাটেলাইট নেই। মার্স, যেখানে সবাই যাওয়ার চেষ্টা করছে এখন, মার্স, মার্সের দুটো স্যাটেলাইট আছে। স্যাটেলাইটের নেতার মেরে দেবো আজকে। কি কি? ফোবোস আর ডিমোস। কি নাম? ডিমোস আর ফোবোস। ওকে, আচ্ছা, ইউরেনাসের কতগুলো আছে? ইউরেনাসের আছে 27টা স্যাটেলাইট, আর নেপচুনের প্রায় 14টা। আচ্ছা, এবার তোমাদেরকে আরো দুটি অ্যাডিশনাল ইনফরমেশন এখানে দেবো আমি। 146টা। আচ্ছা, যদি বলা হয় কুলেস্ট প্ল্যানেট, সেটার অ্যান্সার কি হবে? আবার বাংলা বলে। আরেকটা হচ্ছে কি হটেস্ট প্ল্যানেট, ইংরেজি, আমাকে বাংলা জিজ্ঞেস বলবি না। হটেস্ট প্ল্যানেট যদি বলা হয় সেটা হচ্ছে ভেনাস, আর যদি কুলেস্ট প্ল্যানেট বলা হয় সেটা হচ্ছে ইউরেনাস। ইউরেনাস। ক্লিয়ার হলো না? হলো না? ইউরেনাস। আচ্ছা, তাহলে স্যাটেলাইট নিয়েও বলা হলো, মোটামুটি সবকিছু নিয়েই বলা হলো, তাই তো? বেশ, ঠিক আছে, পজিশন নিয়ে পরে আসছি। এইখানে আছে দেখো, with reference to space science, which one of the following planet do not have even no even one moon? কোশ্চেনটা পেলি? কি বলেছে? হুইচ ওয়ান অফ দ্য ফলোইং প্ল্যানেটস ডু নট হ্যাভ ইভেন ওয়ান মুন, মানে একটাও স্যাটেলাইট নেই। এই মাত্র বললাম, কোনটা হবে বল? আর বাকিরা কি বলছে? তো সেটা বল আমাকে। ভেনাস আর মার্কারি, কোশ্চেনটা পেলি? কেন বলছিলাম দেখলি? কোশ্চেনটা এসছে পরীক্ষায়। ঠিক আছে, এবার তোমাদেরকে শুধু একটা কথা ওখানে বলা হয়নি, সেটা এখানে বলে দেবো। পজিশন সূর্য থেকে কার কত, কে প্রথম, কে দ্বিতীয়, কে তৃতীয় নিয়ে খুব আলোচনা হয়। এটা হচ্ছে পজিশন। আমি, আমাকে বলতে দে একবার, নাহলে আমি গুলিয়ে ফেলবো। না, আমি গুলিয়ে ফেলবো, ঠিক আছে? পজিশন আমি বলে যাচ্ছি একের পর এক। প্রথম হচ্ছে মার্কিউরি, তারপরে আছে ভেনাস, তারপরে আছে আমাদের প্রিয় আর্থ, তারপরে রয়েছে মার্স, তারপরে রয়েছে জুপিটার, তারপরে রয়েছে স্যাটার্ন, তারপরে রয়েছে ইউরেনাস, আর তারপরে রয়েছে নেপচুন। একবার বলে দিলাম, ছবি তুলবি ছোল। আর তারপরে রয়েছে প্লুটো, যেটাকে বলা হয় কি ডোয়ার্ফ প্ল্যানেট, হ্যানা ত্যানা ওসব গল্প আছে, তোরা জানিস। হ্যাঁ, 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 ঠিক আছে। এটা হচ্ছে ডিস্টেন্স পজিশন ওয়াইজ, পজিশন মানে পজিশন ওয়াইজ আর কি, সূর্য থেকে। নেক্সট, বাংলা। আগে দেখে নিবি, তারপরে বলে দেবো। নেক্সট দিন আছে, কোশ্চেনে আছে নেক্সট দিন, তো আবার আমাকে আলোচনা করতে হবে, নেক্সট দিন আছে। হোয়াট ইজ দ্য রেডিয়াস অফ আর্থ? লাস্ট কোশ্চেন বলো। 6400 কিলোমিটার, এটা হচ্ছে ফিজিক্সের অ্যান্সার হয়। এবার জিওগ্রাফি অনুযায়ী তোমরা লিখবে 6371 কিলোমিটার। ঠিক আছে? ঠিক আছে না ঠিক নেই? তাহলে মোটামুটি তোমাদেরকে আজকে কতগুলো কোশ্চেন করানো হলো? মাত্র 20টা।
যদি দেখিস ভালো করে, তা মাত্র 20টা কোশ্চেন আজকে আলোচনা হয়েছে। ঠিক আছে? এই 20টা কোশ্চেন কিন্তু আমি দেখবো খাতায়। ঠিক আছে? 20টা কোশ্চেন মাত্র আমি আলোচনা করেছি, বেশি আলোচনা করিনি। তার সাথে কিছু মাত্র রিলেটেড কোশ্চেন আমি আলোচনা করলুম। ঠিক আছে? নেক্সট দিন কিন্তু আমি কিন্তু এই জিকের পড়াটা কিন্তু ধরবো। আর নেক্সট যে তোমাদের আলোচনাটা হবে সেটা হচ্ছে সায়েন্সের জিকে নিয়ে আলোচনাটা হবে। ওকে? আপাতত আমি এটা অফ করলাম।